So hey everyone, welcome to the second class of Target HS 2025 Physics Crash Course. তো আমাদের ক্র্যাশ কোর্সের ফার্স্ট ক্লাসে অর্থাৎ এর আগের দিন আমরা শিখেছিলাম আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের একদম বেসিক পোর্শনটা, যেটা ছিল আমাদের বেসিক ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। চ্যাপ্টারের নামই তাই ছিল। কী কী শিখেছিলাম আগের দিন আগের দিন আমরা শিখেছিলাম যে ইলেকট্রোস্ট্যাট পড়তে গিয়ে আমাদের যা যা জিনিসের দরকার হবে, যা যা বেসিক জিনিসের দরকার হবে তার একবার ইন্ট্রোডাকশন। যে চার্জ জিনিসটা কি, চার্জ আমরা কাকে বলি, ক রকমের চার্জ হতে পারে, দুটো সেম নেচারের চার্জ একজন আরেকজনকে রিপেল করে, দুটো অপোজিট নেচারের চার্জ একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে, এই যে বেসিক জিনিসগুলো। কোয়ান্টাইজেশন অফ চার্জ কি, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনি, ইনভেরিয়েন্স অফ চার্জ কি, যে কোনো একটা অবজেক্ট রেস্টে থাক তার যা চার্জ, সেই অবজেক্টটাই যদি চলতে শুরু করে উইথ সাম লার্জ ভেলোসিটি, উইথ সাম হিউজ ভেলোসিটি, তখন তার কিন্তু চার্জের কোনো পরিবর্তন হয় না। সেটা ছিল আমাদের ইনভেরিয়েন্স অফ চার্জ। কনজারভেশন ল অফ চার্জ আমরা শিখেছিলাম যে চার্জকে আমরা ক্রিয়েট করতে পারি না, ডিস্ট্রয় করতে পারি না, শুধুমাত্র একটা বডি থেকে আরেকটা বডিতে আমরা ট্রান্সফার করতে পারি। চার্জ সংক্রান্ত এই সমস্ত জিনিস আমরা শিখেছিলাম। কোনো একটা অনাহিত বস্তুকে, কোনো একটা আনচার্জ বডিকে বা কোনো একটা নিউট্রাল বডিকে যদি আমাদের বাইরে থেকে চার্জ দিতে হয় তখন তার রাস্তা কী ছিল না, দুটো মেথড আমরা তার জন্য শিখেছিলাম। একটা শিখেছিলাম আমরা ইউজিং বাই ফ্রিকশন, যে ফ্রিকশনের দ্বারা দুটো অবজেক্টের মধ্যে আমরা ফ্রিকশন করাবো, রাবিং করাবো, তার ফলে একটা অবজেক্ট থেকে চার্জ আরেকটা অবজেক্টে ট্রান্সফার হবে, বা একটা অবজেক্ট থেকে ইলেকট্রন আরেকটা অবজেক্টে ট্রান্সফার হবে। তো যেখান থেকে ইলেকট্রন যাবে সে পার্শিয়ালি পজিটিভ, যেখানে ইলেকট্রন যাবে সে পার্শিয়ালি নেগেটিভ, এই বাচ্চাদের জিনিসগুলো। দেন আমরা শিখেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন, যেটাকে তড়িৎ আবেশ বলা হয়, যে দুটো অবজেক্টের মধ্যে টাচ না করিয়ে, দুটো অবজেক্টের মধ্যে কন্ট্যাক্ট না করিয়ে তারপর কী করে আমরা একটা বডি থেকে আরেকটা বা একটা আহিত বস্তুর সাহায্যে একটা অনাহিত বস্তুকে আধান দিতে পারি, একটা অনাহিত বস্তুকে আমরা আহিত কী করে করতে পারি উইদাউট এনি টাচিং। তো সেটা আমরা শিখেছিলাম। আমরা দেখেছিলাম তিনটে টার্মস, একটা ছিল ল্যামডা, একটা ছিল সিগমা, একটা ছিল রো। ফর ওয়ান ডাইমেনশনাল বডি চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ব্যবহার করতাম ল্যামডা। মনে আছে আশা করি ফর্মুলাগুলো, আমি একবার জাস্ট তোমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য মনে করিয়ে দিচ্ছি। কোয়ান্টাইজেশন অফ চার্জ কী ছিল, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন। একবার দেখতে যাও, সব মনে পড়ে যাবে। আর যারা আগের ক্লাসটা দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তুমি দেখতে পারো। তো কোয়ান্টাইজেশন অফ চার্জ ছিল কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই। ইনভেরিয়েন্স অফ চার্জ ছিল যে কিউ অ্যাট রেস্ট এবং কিউ অ্যাট মোশন, এই দুটো অলওয়েজ ইকুয়াল হয়, দ্বিতীয় বিষয় ছিল। 3 নম্বর বিষয় ছিল যে আমরা কিউকে কখনো ডিস্ট্রয় করতে পারি না, ক্রিয়েট করতে পারি না, আমরা শুধু একটা বডি থেকে তাকে আরেকটা বডিতে ট্রান্সফার করতে পারি, যেটা আমরা কনজারভেশন অফ চার্জে শিখেছিলাম। 4 নম্বর ফর্মুলার দিক দিয়ে আমরা শিখেছিলাম ল্যামডা, সিগমা অ্যান্ড রো। ল্যামডা কী ছিল না, কোনো একটা ওয়ান ডাইমেনশনাল বডিতে যখন আমরা চার্জ দিই তখন ল্যামডা মানে ছিল কিউ বাই এল, অর্থাৎ টোটাল চার্জকে যদি আমরা টোটাল লেন্থ দিয়ে ভাগ করে দিতাম তখন তাকে আমরা বলি ল্যামডা। সিগমা মানে আমাদের কী ছিল, সিগমা মানে আমাদের ছিল টোটাল চার্জ বাই টোটাল এরিয়া, এবং বলেছিলাম যে এখান থেকে আজকে নিউমেরিক্যাল আছে। ঠিক তাই, ক্লাসের শুরুতে আমরা আগের যে চ্যাপ্টারটা, যেটা আমরা আগের দিন শেষ করেছি, সেই চ্যাপ্টার থেকে 5-6খানা নিউমেরিক্যাল করবো, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসছে বা এবছর আসতে পারে। এখান থেকে এমনিতে লার্জ কোয়েশ্চেন খুব একটা হয় না, জেনারেলি এমসিকিউ বা 1 মার্কসের বা ম্যাক্সিমাম 2 মার্কসের কোয়েশ্চেন আসে। বড় কোনো কোয়েশ্চেন সেই অর্থে আসে না। বড় কোয়েশ্চেন আসে সেখান থেকে, যেটা আজকে আমরা পড়বো সেখান থেকে খুব বড় কোয়েশ্চেন আসে, যেটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। তো 3 নম্বর বিষয় আমরা পড়েছিলাম যে রো মানে কি, রো মানে হচ্ছে টোটাল চার্জ বাই টোটাল ভলিউম। তো এরকম বেসিক কিছু ফর্মুলা আমরা শিখেছিলাম আগের চ্যাপ্টারে। তো সেই চ্যাপ্টারের যে কন্টিনিউয়েশন, সেই চ্যাপ্টারের যে থিওরিটা, সেটা আমরা আগের দিন শিখেছিলাম, এবং আজকে আমরা শিখব সেখানকার, বা আজকে আমরা কিছু ফার্স্টে আমরা সেই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সলভ করব। তো চলে আসো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 5খানা নিউমেরিক্যাল আমি নিয়েছি তোমাদের জন্য। তো একে একে আমরা সলভ করি। খুব বেসিক কোয়েশ্চেন, যাদের খুব সহজ মনে হবে তারা এই পোর্শনটা স্কিপ করে একবারে কুলম্বস ল থেকে শুরু করতে পারো, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করতে পারো। আর যাদের করা নেই, যারা একবার টপাটপ পড়তে চাও তো করে নাও, ঠিক আছে। আমার কাজটা সবার জন্য পড়ানো, যাদের বেসিক উইক আছে তাদের জন্য, যাদের স্ট্রং আছে তাদের জন্য। তাই তোমাদের মধ্যে যদি কেউ স্ট্রং হয়ে থাকো, এই অঙ্কগুলো যদি বেশি সহজ লাগে তো স্কিপ করে যাও কুলম্বস লতে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন কি বলছে? প্রথম কোয়েশ্চেন বলছে যে একটি আহিত বস্তু আধানের সর্বনিম্ন মান হতে পারে অপশান এ 10⁻19 কুলম, অপশান বি 1.6 × 10⁻19 কুলম, অপশান সি 1.6 × 10⁻19 কুলম, নাকি অপশান ডি 0.8 × 10⁻19 কুলম। দেখো, তোমাকে একটা এমসিকিউ দেওয়া হয়েছে, বলছে একটা আহিত বস্তুর সর্বনিম্ন মান কত হতে পারে, একটা আহিত বস্তুর মিনিমাম ভ্যালু কত হতে পারে। 10⁻19, 1.6 × 10⁻19, 1.6 × 10⁻19, নাকি 0.8 × 10⁻19। কী করে করবো এটা? আগের দিনের অঙ্ক কী করে করব?
বলছে সিম্পল কোয়ান্টাইজেশন অফ চার্জ আমরা কি জানি, কোয়ান্টাইজেশন অফ চার্জের ফর্মুলা আমরা কি শিখেছিলাম আগের দিন, না কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই। হ্যাঁ এই যে একটু আগেও দেখলাম কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই, যে আমরা আমাদের চারপাশে যত চার্জ দেখতে পাই, যত আধান আমাদের প্রকৃতিতে এক্সিস্ট করুক না কেন, সেই সব আধানগুলো একটা ইলেকট্রনের চার্জের সাম ইন্টিগ্রাল মাল্টিপল হয়। এই যে এন নাম্বারটা, এই এন নাম্বারটাকে অবশ্যই একটা ইন্টিজার সংখ্যা হতে হয়, একটা পূর্ণ সংখ্যা হতে হয়। পূর্ণ সংখ্যা মানে না তো সে কখনো ফ্র্যাকশানে হতে পারে, না তো সে কখনো ডেসিমেলে হতে পারে, না তো দশমিকে হতে পারে, না তো ভগ্নাংশে হতে পারে, তাকে একটা গোটা সংখ্যা হতে হবে। সে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। অনেক সময় অনেকে ভুল করে যে মাইনাস সংখ্যা ইন্টিজার না, -10 ইন্টিজার না, ভুল, -10 ইন্টিজার, +10ও যেরকম ইন্টিজার, -10ও ইন্টিজার। ইন্টিজার মানে সে ফ্র্যাকশান হবে না, অথবা সে ডেসিমেলে হবে না, বাকি সব কিছু ইন্টিজার। এবার কিউ ইকুয়াল টু আমরা জানি প্লাস মাইনাস এন ইন্টু ই, এনটা যেখানে ইন্টিজার নাম্বার। তো দেখো এখানে যে ইটা, এই যে ই জিনিসটা, এটা তো একটা কনস্ট্যান্ট নাম্বার। ই মানে কি, একটা ইলেকট্রনিক চার্জ কত হয় আমরা জানি, 1.6 × 10⁻⁹ কুলম্ব। ই মানে তো আমরা জানি 1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে এই ই জিনিসটা কনস্ট্যান্ট ইটসেলফ। তাহলে এই যে কিউটা সেটা ডিপেন্ড করছে এনের উপর, যে এনের মান যত কম হবে কিউ তত কম হবে, এনের মান যত বেশি হবে কিউ তত বেশি হবে। আচ্ছা এনের মিনিমাম ভ্যালু কত, একটা ইন্টিজার মিনিমাম ইন্টিজারের মান কত, 1 থেকেই তো শুরু হচ্ছে সংখ্যা। তাহলে এনের ভ্যালু যখন 1, অর্থাৎ কিউ ইকুয়াল টু যখন ই, দ্যাটস আওয়ার মিনিমাম ভ্যালু অফ চার্জ। ই মানে কত, 1.6 × 10⁻⁹, তাহলে কিউ ইকুয়াল টু 1.6 × 10⁻⁹ কুলম্ব, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? সিম্পল অঙ্ক, কিচ্ছু না। কোয়ান্টাইজেশন অফ চার্জ কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন, এই যে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন। এবার এখানে যে চার্জটা কিউ সেটা ডিপেন্ড করছে কার উপর, এনের উপর। যে এনটা একটা ইন্টিজার সংখ্যা, এনের মান যত বাড়াবে, ধরো এনের মান তুমি 1000 নিলে, তাহলে তোমার চার্জটা হয়ে গেল 1000 ইন্টু ই। কেউ এনের মান 10⁶ নিল, তাহলে 10⁶ ইন্টু ই। কেউ এনের মান 1 নিল, তাহলে 1 ইন্টু ই। এবার এদের মধ্যে মিনিমাম কোনটা, মিনিমাম তো 1, এনের মিনিমাম ভ্যালু তো 1 হতে পারে, 1-এর থেকে ছোট আর কি হবে, কারণ অলরেডি কিন্তু প্লাস মাইনাস সাইনটা লাগিয়ে রেখেছি। ভালো করে দেখো, অনেকে বলতে পারে এনের ভ্যালু 1 কেন, -1 হতে পারে, কিন্তু আমরা প্লাস মাইনাস সাইনটা আগে থেকে বসিয়ে দিয়েছি। তুমি যদি না বসাও তাহলে, কিন্তু অপশান যে 4টে দেওয়া আছে সেখানে একটাতেও মাইনাসে দেওয়া নেই। মাইনাসে দেওয়া নেই মানে ওরা শুধু চার্জের মানটা নিচ্ছে, খালি মড ভ্যালুটা নিচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা কিউ ইকুয়াল টু 1.6 × 10⁻⁹, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চল কোয়েশ্চেন নাম্বার 2 বলছে 2 কুলম্ব তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যা কত। এই ধরনের কোয়েশ্চেন বইতে অনেক আছে, এমসিকিউতে অনেক পেয়ে যাবে। এছাড়াও এটা 2017-র কোয়েশ্চেন, এইচএস 2017-তে এই কোয়েশ্চেনটা এসেছিল, বই থেকে চেক করে নিতে পারো। তো 2 কুলম্ব তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যা কত। 2 কুলম্ব আধানে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন আছে, 2 কুলম্ব একটা চার্জ, তার মধ্যে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন আছে, কি করে বার করব? 2 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত, এটা 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 না এটা, কি করে বার করব? বলছে দুভাবে করা যায়, কোয়ান্টাইজেশন অফ চার্জের সাহায্যেও করা যায়, আবার নর্মাল প্রচলিত ঐকিক মেথড দিয়েও করা যায়, দুটোই বেসিক্যালি একই। কোয়ান্টাইজেশন অফ চার্জের সাহায্যে যদি দেখো, বলছে যে কিউ ইকুয়াল টু আমরা জানি প্লাস মাইনাস এন। আচ্ছা প্লাস মাইনাস সাইনটাকে যদি একটু মনে মনে ইগনোর করি, তাহলে কিউ ইকুয়াল টু আসে এন ইন্টু ই। আচ্ছা কিউ মানে চার্জ, এন মানে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন আছে, ই মানে একটা ইলেকট্রনের চার্জ। আচ্ছা আমার এখানে বার কি করতে হবে, ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা মানে আমাকে এন বার করতে হবে। তো এন মানে আমরা জানি এখান থেকে কিউ বাই, ঠিক। কিউ মানে কত দিয়েছে, এই যে কিউ, কিউ মানে কত, 2 কুলম্ব, 2 কুলম্ব। তাহলে কিউ মানে আমাদের গল্পে 2 কুলম্ব, তাহলে কিউর পরিবর্তে 2 বসিয়ে দাও। ই, ই মানে কি দাদা, ই মানে ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ কত হয় জানো তো, 1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে 2 কুলম্ব বাই 1.6 × 10⁻⁹ কুলম্ব, কুলম্ব কুলম্ব কেটে গেল, তাহলে 2 বাই 1.6 × 10⁻⁹, 2 বাই 1.6 × 10⁻⁹ করলে কত হয় দেখে নাও, ক্যালকুলেটার অ্যালাউ আছে, দেখে নাও। এটা আসে 1.25 × 10⁻⁹ অ্যাকর্ডিং টু ক্যালকুলেটার। 1.25 × 10⁻⁹, তুমি বলবে 1.25 × 10⁻⁹ কোন অপশানে আছে, কোন অপশানে তো নেই। বলছে দেখো একটা অপশান আছে 12.5 × 10⁻18। এই 1.25 × 10⁻⁹কে আমরা এভাবে লিখতে পারি না, 12.5 × 10⁻18 হাফ। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? সিম্পল, কোয়ান্টাইজেশন অফ চার্জ কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই,
কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনই, তাহলে সেখান থেকে এন মানে কিউ বাই ই, এন মানে কিউ বাই ই। কিউ আমাদের বলে দিয়েছে কত 2 কুলম্ব, তাহলে কিউর পরিবর্তে আমরা 2 বসাচ্ছি। ই মানে আমরা কত জানি 1.6 × 10⁻19, তাহলে 2/1.6 × 10⁻19 করলে জিনিসটা আসে 12.5 × 10⁻18, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2017 কোয়েশ্চেন, এতটাই সহজ কোয়েশ্চেন, এবং এই টাইপের কোয়েশ্চেনগুলো বোর্ডসে আসে। 3 নম্বর বিষয়, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় পরিবাহীতে 10 এসইউ আধান দেওয়া হলে তার আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? এইচএস 2006 কোয়েশ্চেন, পুরনো কোয়েশ্চেন, বাট তলমাত্রিক ঘনত্ব থেকে আমি কোয়েশ্চেন নিয়েছি, কারণ এখান থেকে কোয়েশ্চেন কিছু বছর অন্তর অন্তর দেয় এবং বেশ ভালো ভালো অঙ্ক দেয়, এরপরেও আছে দুটো। তো বলছে যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলীয় পরিবাহীতে 10 এসইউ আধান দেওয়া হলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত? আচ্ছা, ফিজিক্সের একটা নিউমেরিক্যাল সলভ করার জন্য, এটা তো খুব বেসিক কোয়েশ্চেন, এমনিতে ইন জেনারেল একটা ভালো নিউমেরিক্যাল সলভ করার জন্য, যেটা আমরা কুলম্বস ল থেকে শুরু করব, একটু ভালো কোয়ালিটি নিউমেরিক্যাল, তো তার জন্য একটা সিম্পল প্রসিডিওর আছে অনেকের গোলায়, যে এত ডেটা এতগুলো কী করে মাথায় রাখবো, কোনটাকে কখন ইমপ্লিমেন্ট করব, তার একটা খুব সিম্পল রুল আছে। প্রথম স্টেপ হচ্ছে যে যা যা ডেটা তোমাকে দেওয়া আছে কোয়েশ্চেনে, তোমাকে যা যা ইনফরমেশান দেওয়া আছে সেগুলোকে তুমি আগে একটা সামারি করে লেখো। এখানে দেখো তোমায় 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে, তাহলে তুমি শুরুতে লিখতে পারো যে ব্যাসার্ধের মান 4 সেন্টিমিটার, লিখলে আর মানে 4 সেন্টিমিটার। 10 এসইউ আধান দেওয়া আছে, তাহলে কিউর মান তুমি লিখলে 10 এসইউ। দুটো ডেটা তোমার লেখা হয়ে গেল। এবার তোমাকে বলছে তলমাত্রিক ঘনত্ব কত? তলমাত্রিক ঘনত্ব মানে সিগমা, ওই যে সারফেস ডেন্সিটি অফ চার্জ আগের দিন পড়লাম, আজকেও কিউ বাই এ, সে সিগমা জিজ্ঞেস করেছে। তো 1 নম্বর স্টেপ হচ্ছে তুমি যা যা তোমাকে দেওয়া আছে, যা যা গিভেন ডেটা আছে সেগুলো লিখে ফেলো, কারণ ভালো প্রবলেমে গিয়ে ওই লিঙ্কটা না আপনি খুঁজে পাবে না, ওই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসবে কী করে। এবার 2 ধরনের স্টুডেন্ট আছো তোমরা, যাদের খুব ভালো করে করা আছে তাদের তো কোয়েশ্চেন জেনারেলি কমনই পড়বে, নিউমেরিক্যালসও ইনফ্যাক্ট কমন পড়বে। একটা আধটা হতে পারে যে না বাইরে থেকে দিল বা চেনা নিউমেরিক্যাল না, এরকম হতে পারে, একটা দুটো নিউমেরিক্যাল ম্যাক্সিমাম, তার থেকে বেশি হয় না জেনারেলি। তো যাদের করা নেই তাদের অসুবিধা হবে না, মানে যাদের করা আছে তাদের অসুবিধা হবে না, যাদের করা নেই তাদের অনেক সময় অসুবিধা হয় যে লিঙ্কটা পাওয়া যায় না, যে কী করে আমি 10টা ইনফরমেশান দিয়েছি, এটি একটা কিছু জিজ্ঞেস করেছে, তো আমি একটা বার করবো কী করে? তো সিম্পল রুল, যে তুমি 10টাকে আগে লিখে নাও, দিয়ে যেটা বার করতে দিয়েছি সেটাকে প্রশ্ন চিহ্ন দাও, দিয়ে একটু মাথা কাটাও যে কী করে আসতে পারে, কোন কোন ফর্মুলা জানা আছে, দেখবি যে খুব সহজেই হয়ে যায়, অনেকটা সহজেই হয়ে যায়। এখানে দেখো বলছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় পরিবাহী রয়েছে আমাদের কাছে, যেখানে 10 এসইউ আধান দেওয়া হয়েছে। তাহলে ওরা আমাদের প্রথমেই বলে দিয়েছে যে হ্যাঁ ভাই, এর যে গোলকটার যে ব্যাসার্ধ সেটা 4 সেন্টিমিটার, অর্থাৎ সিজিএসএ করছে সব কিছু, মাথায় রেখো। আধান কতটা দেওয়া হয়েছে? 10 এসইউ, তাহলে কিউর মান বলছে 10 এসইউ। হ্যাঁ ভাই, এটাও সিজিএসএ আছে, দুটো সিজিএসএ থাকলে কোনো সমস্যা নেই, একটা সিজিএস একটা এসআইতে থাকলে তখন কনভার্ট করতে হয়। আচ্ছা, সিগমা বার করতে বলেছে, তো সিগমা মানে আমরা কি জানি? সিগমা মানে বলে ফেলুন, আধানের তলমাত্রিক ঘনত্ব মানে কি? টোটাল চার্জ বাই টোটাল এরিয়া। টোটাল চার্জ কত? কিউ, টোটাল এরিয়াকে আমরা রিপ্রেজেন্ট করছি এ দিয়ে। এবার এরিয়ার মান কত হবে? আমাদের এই গল্পে এরিয়ার মান কত হবে কি করে পাবো? ওরা তো এরিয়া সম্পর্কিত কিছু বলেনি, বলেছে, ওরা বলেছে যে আমাদের এই যে পরিবাহীটা, সেই পরিবাহীটা একটা গোলকীয় পরিবাহী। আচ্ছা, একটা গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়? তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়? 4πr²। তাহলে এই যে এরিয়াটা হবে এখানে, সেই এরিয়াটা হবে 4πr²। এটা আমরা আগের দিনও করেছিলাম, সেম জিনিসই করেছিলাম। এবার তুমি মান বসিয়ে দাও এখানে। কিউ মানে তুমি জানো 10/4π × r²। আর মানে কত? 4 সেন্টিমিটার। ভুল, ওরা 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বলেছে, 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট নয়, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে ব্যাস হচ্ছে 4, ব্যাস 4 হলে ব্যাসার্ধ কত? 2, নট 4। দেখুন কিভাবে আপনার সাথে খেলা হচ্ছে জীবনে। ওরা আমাদের বলেছিল ব্যাস 4 সেন্টিমিটার, তাহলে ব্যাস 4 সেন্টিমিটার মানে ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার। তাহলে আরের পরিবর্তে থোড়ি 4² 16 বসাবো, 2² 4। এখানেই তো গন্ডগোল হয়। তাহলে 10/4 16 পাই, তাহলে 5/8 সিগমার ইউনিট কি হবে? সিগমার একক কি হবে? বলছে সিগমা মানে কি? চার্জ বাই এরিয়া, চার্জ বাই ক্ষেত্রফল। চার্জের সিজিএস একক ইএসইউ, ক্ষেত্রফলের সিজিএস একক সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 5/8
এসইউ পার সেন্টিমিটার স্কোয়ার ইজ আওয়ার অ্যান্সার। কঠিন একেবারেই কিছু না, সিগমা মানে কিউ বাই ই, কিউর পরিবর্তে আমরা মান বসালাম, এর পরিবর্তে আমরা লিখলাম 4πr স্কোয়ার। আর এর জায়গাটা খেয়াল রেখো, এমন অনেক কোয়েশ্চেন আছে যেখানে ওরা ব্যাস বলে দেবে, তোমাকে ব্যাসার্ধে কনভার্ট করতে হবে তাকে 2 দিয়ে ভাগ করে। অনেক সময় হয় যে ব্যাস লেখা আছে, আমরা ব্যাসার্ধ বলে স্কিপ করে যাই, ব্যাসার্ধ দেওয়া আছে, ওরকমটা না, ব্যাসও দেওয়া থাকতে পারে। এই জন্য ভালো করে আমাদের জিনিসটা পড়তে হবে। ঠিক আছে, বোঝা গেছে? সিম্পল কোয়েশ্চেন 2006। আচ্ছা 4 নম্বর, এই কোয়েশ্চেনটা এদের মধ্যে বেশ ভালো কোয়েশ্চেন। দেখো বলছে যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টা জলবিন্দু সংযুক্ত করে একটি বড় জলবিন্দু গঠন করা হলো। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ দেওয়া আছে, এবং একই আধানে আহিত 27খানা ওয়াটার বাবেলকে অ্যাড করে, ছোট ছোট ওয়াটার বাবেলকে অ্যাড করে আমরা একটা বড় বাবেল তৈরি করছি। উভয় ক্ষেত্রের জন্য আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো। বলছে গল্পটা এরকম যে আমাদের কাছে 27খানা ছোট ছোট বাবেল আছে, 27খানা 27 নাম্বারস অফ ছোট ছোট বাবেল আমাদের কাছে রয়েছে। সেই বাবেলগুলোকে অ্যাড করে, সেই বাবেলগুলোকে জুড়ে দিয়ে আমরা একটা বড় বাবেল তৈরি করেছি। প্রশ্ন হচ্ছে যে ছোট বাবেলের তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা 1 হয় এবং বড় বাবেলের তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা 2 হয়, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 মান কত, দুটোর তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত। এবার এই টাইপের যে প্রবলেমগুলো সেগুলো তুমি হামেশাই দেখতে পাবে। প্রচুর অঙ্ক আছে এরকম যেখানে তোমার এই জিনিসটা তুমি দেখতে পাবে। কীরকম টাইপের অঙ্ক না, জলবিন্দু দিয়ে অঙ্ক, পারদ বিন্দু দিয়ে অঙ্ক। দুটো ধাতব বল আছে, তাকে গলিয়ে একটা ধাতব বলে কনভার্ট করা হলো। 27টা ধাতব বল আছে, তাকে গলিয়ে একটা বড় বলে কনভার্ট করা হলো। বা 27টা ওয়াটার বাবেল আছে, তাকে গলিয়ে একটা, বা তাকে জোড়ে দিয়ে একটা ওয়াটার বাবেলে কনভার্ট করা হলো। এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমার এই পুরো ইলেকট্রোস্ট্যাট জুড়ে আছে, খালি এখানে না, পুরো ইলেকট্রোস্ট্যাট জুড়ে। এটা তো খালি প্রথম চ্যাপ্টার। এরপরে কুলম্বস ল, তার আন্ডারে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডে এই অঙ্ক পাবে। পোটেনশিয়াল আছে, পোটেনশিয়ালে অঙ্ক পাবে। এই সেম অঙ্ক, খালি পোটেনশিয়াল বার করতে দেবে যে ছোটো বাবেলগুলোর পোটেনশিয়াল যদি ভি হয় তাহলে বড় বাবেলটার পোটেনশিয়াল কত, করেছো নিশ্চয়ই। ধারকত্ব, ক্যাপাসিটেন্স, সেখানে গিয়ে অঙ্ক আছে। তো এর যে কোর কনসেপ্টটা, সেই কোর কনসেপ্টটা একবার শিখে নাও, খুব ইজি জিনিসটা। আচ্ছা, গল্পটা আমাদের এরকম বলছে যে আমাদের কাছে এরকম ছোট ছোট পুচকু পুচকু 27খানা ওয়াটার বাবেল আছে, ছোট ছোট। আমাদের কাছে 27খানা ছোট ছোট ওয়াটার বাবেল আছে, ঠিক আছে। ইস্ট বেঙ্গলের পতাকা হয়ে গেল লাল হলুদ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ছোট ওয়াটার বাবেল, ঠিক আছে, স্মল বাবেল। আর এই হচ্ছে আমাদের লার্জ বাবেল, এই হচ্ছে আমাদের লার্জ বাবেল। আচ্ছা আচ্ছা জি, ওরা আমাদের বলছে কি কি ডেটা দিয়ে দিয়েছে আগে দেখে নাও তো। বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টা ছোট ছোট বাবেলকে অ্যাড করে বড় বাবেল করা হয়েছে। তাহলে প্রত্যেকটা ছোট বাবেলের ব্যাসার্ধ ওরা দিয়ে দিয়েছে। আচ্ছা, প্রত্যেকটা ছোট বাবেলের ব্যাসার্ধকে আমরা স্মলার দিয়ে রিপ্রেজেন্ট করছি। প্রত্যেকটা ছোট বাবেলের ব্যাসার্ধকে আমরা স্মলার দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে স্মলার ইকুয়াল টু, ওরা আমাদের বলে দিয়েছে 3 সেন্টিমিটার। ভালো কথা। একই আধানে আহিত, তার মানে প্রত্যেকটা ছোট বাবেলের চার্জ সমান এবং কত করে ধরে নিচ্ছি স্মল কিউ করে। আচ্ছা, তো এরকম 27খানা ওয়াটার বাবেলকে অ্যাড করে একটা বড় বাবেল তৈরি করা হয়েছে। তাহলে এখান থেকে এখানে যেতে গিয়ে 27খানা বাবেল অ্যাড করা হয়েছে, 27খানা ইয়েলো বাবেলকে অ্যাড করে একটা রেড বাবেল তৈরি করা হয়েছে অ্যাকর্ডিং টু ছবি। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত, ঠিক আছে। তো ছোট বাবেলগুলোর ব্যাসার্ধ ধরলাম স্মল আর, বড় বাবেলটার ব্যাসার্ধ ধরবো তাহলে ক্যাপিটাল আর। আচ্ছা, ছোট বাবেলগুলোর চার্জ ধরলাম স্মল কিউ, তাহলে বড় বাবেলটার চার্জ ক্যাপিটাল কিউ। ছোট বাবেলের তলমাত্রিক ঘনত্ব সিগমা 1, বড় বাবেলের তলমাত্রিক ঘনত্ব সিগমা 2। আচ্ছা, সিগমা 1 মানে কি হবে? সিগমা মানে কি হয়? কিউ বাই এ। তাহলে সিগমা 1 মানে কি হবে বলো? সিগমা 1 মানে টোটাল চার্জ কত ছোট বাবেলগুলোর? স্মল কিউ। তাহলে স্মল কিউ বাই 4πr স্কোয়ার। তার কারণ এগুলো এক একটা ওয়াটার বাবেল এক একটা স্ফিয়ার, এক একটা হলো স্ফিয়ার। এগুলো তো স্ফিয়ার, হলো স্ফিয়ার। তো হলো স্ফিয়ারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়? 4πr স্কোয়ার। দ্যাটস ওয়াই সিগমা 1 মানে কিউ বাই 4πr স্কোয়ার। সিমিলারলি যদি আমরা সিগমা 2 লিখি তাহলে সিগমা 2 মানেও তাই, ক্যাপিটাল কিউ বাই 4π ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে দুটোকে যদি আমরা ভাগ করে দিই, অতএব সিগমা 1 বাই সিগমা 2, সিগমা 1 বাই সিগমা 2, তাহলে জিনিসটা থাকে, দেখো সিগমা 1 মানে ছিল এটা কিউ বাই 4πr স্কোয়ার, সেটাকে আমরা ভাগ করছি ক্যাপিটাল কিউ বাই 4π ক্যাপিটাল আর স্কোয়ার দিয়ে।
তাহলে জিনিসটা উল্টে যাবে, তাহলে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই ক্যাপিটাল কিউ। তাহলে 4 পাই কেটে গেল, পড়ে রইল জিনিসটা এরকম যে স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার। আপনি বলবেন এটা কীরকম অ্যান্সার হলো, এটা কীরকম বিদঘুটে অ্যান্সার, আমাদের তো রেশিও বার করতে বলেছে যে 2:1, 1:2, 3:1, 1:3 এরকম কিছু। এটা কি এলো? হয়নি, এখনও শেষ হয়নি। দেখো, এবার অঙ্কটা সলভ করার জন্য আমার দুটো ডেটা লাগবে। একটা হচ্ছে স্মল কিউর সাথে ক্যাপিটাল কিউর সম্পর্ক, যে হ্যাঁ স্মল কিউর সাথে ক্যাপিটাল কিউ যদি কোনো রিলেশন পেয়ে যাই তাহলে এই অনুপাতটা পেয়ে যাব। এবং দ্বিতীয় আমার লাগবে ক্যাপিটাল আর এর সাথে স্মল আর এর সম্পর্ক, যে হ্যাঁ বড় ব্যাসার্ধের সাথে ছোট ব্যাসার্ধের যদি কোনো সম্পর্ক পেয়ে যাই তাহলে কাজটা অনেক সহজ হয়, তাহলে আমি অনুপাতটা বার করতে পারি। সেটা করার রাস্তা কি? সেটা করার কি কোনো রাস্তা আছে? বলছে ডেফিনেটলি আছে। কী সেই রাস্তা? দেখো, বলছে 27খানা বাবেলকে অ্যাড করে একটা বড় বাবেল তৈরি হয়েছে, 27খানা ছোট বাবেলকে অ্যাড করে একটা বড় বাবেল তৈরি করা হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা বাবেলের চার্জ ছিল কিউ, প্রত্যেকটা বাবেলের মধ্যে কিউ পরিমাণ চার্জ ছিল। এরকম 27খানা বাবেল তুমি অ্যাকুমুলেট করেছো, তাহলে তোমার কাছে টোটাল চার্জ কত আছে? 27 কিউ। একটা গোলকের চার্জ যদি কিউ হয় তাহলে 27টা গোলকের চার্জ কত হবে? 27 ইন্টু কিউ। তাহলে এই যে বড় গোলকটা যার চার্জ কিনা ক্যাপিটাল কিউ দিয়ে দেখানো হচ্ছে, তো সেই ক্যাপিটাল কিউ মানে কি বেসিক্যালি 27 ইন্টু স্মল কিউ না? 27খানা স্মল কিউ অ্যাকুমুলেট করে 27 কিউ, তাহলে ক্যাপিটাল কিউ মানে তুমি পেয়ে গেলে 27 কিউ। খুব ইম্পর্টেন্ট রিলেশন, এই রিলেশনগুলো বার করা ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এটা তো খুব সহজ। দ্বিতীয়, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর এর সম্পর্ক। বলছে হ্যাঁ স্মল আর মানে জানি, কিন্তু ক্যাপিটাল আর মানে তো জানি না, জানলে খুব সুবিধা হতো। তো ক্যাপিটাল আর এর সাথে স্মল আর এর সম্পর্ক কী? তো অনেকে বলতে পারো তোমাদের মধ্যে যে যেরকমভাবে আমরা কিউকে 27 দিয়ে গুণ করে ক্যাপিটাল কিউ পেলাম, ঠিক তেমনভাবে আমরা 27 ইন্টু স্মল আর করলে ক্যাপিটাল আর পেয়ে যাব। মানে ক্যাপিটাল আর হওয়া উচিত এই হিসাবে 27 ইন্টু স্মল আর। কিন্তু বলছে এই জিনিসটা হয় না, এই জিনিসটা কখনোই হয় না। তার কারণ কি? কোথায় গণ্ডগোল আছে? বলছে যে তুমি যখন গোলকগুলোকে অ্যাড করছো, তুমি যখন 27টা ছোটো বাবেলকে 27টা ইয়েলো বাবেলকে অ্যাড করছো, তখন তুমি তাদের ব্যাসার্ধ অনুযায়ী অ্যাড করছো না। ধরো না দুটো বল আছে, দুটো বলকে অ্যাড করে একটা বড় বল বানাতে হবে, একটা 10 মিটারের একটা 10 মিটারের। কী মনে হয় 10 আর 10 মিলে 20 মিটারের বল তৈরি হবে? 20 মিটার ব্যাসার্ধের বল তৈরি হবে? তার কোনো গ্যারেন্টি নেই, কারণ তুমি যখন তাদেরকে জুড়ছো তখন তো এরকম টাচ করিয়ে জুড়ছো না, তুমি তাদেরকে গলাচ্ছ। এবং এখানে এটা ওয়াটার বাবেল, ওয়াটার বাবেলের ক্ষেত্রে মজা হচ্ছে যে এরকম প্রেস করলেই সেটা হয়ে যায়, যদি না ফেটে যায় সে, তাহলে প্রেস করলেও এরকম জুড়ে যায়। তাহলে যে জুড়ছে অনেকগুলো বাবেলকে একসাথে আমরা যে জুড়ছি, সেই জুড়ছি আয়তনের উপর ভিত্তি করে, ভলিউমের উপর ভিত্তি করে। এই জন্য আমরা এটা বলতে পারি না যে এই বড় বাবেলটার যে এই যে বড় বাবেলটার যে ব্যাসার্ধ, এই বড় বাবেলটার যে ব্যাসার্ধ সেটা 27 ইন্টু ছোট বাবেলের ব্যাসার্ধের সাথে সমান। আমরা বলতে পারি এই বড় বাবেলটার যে আয়তন, এর টোটাল যে আয়তন সেটা 27 ইন্টু ছোটো বাবেলের আয়তনের সাথে সমান। মানে 27খানা ছোটো বাবেলের যে আয়তন, বড় বাবেলটা তাই আয়তন। বোঝা গেছে? 27খানা ছোটো বাবেলের যে আয়তন, আমাদের এই বড় বাবেলটা তাই আয়তন। এই প্রিন্সিপাল দিয়ে আমরা কাজটা করব। তাহলে 27খানা ছোটো বাবেলের আয়তন একটা বড় বাবেলের আয়তনের সাথে সমান। তাহলে ভলিউম অফ ওয়ান লার্জ বাবেলের যে আয়তন সেটা 27 ইন্টু ভলিউম অফ স্মলার বাবেলের সাথে সমান। ঠিক আছে, আমি ইংলিশে লিখছি, কোনো ম্যাটার করে না, তুমি পরীক্ষায় ইংলিশে লেখো, বাংলায় লেখো, যাই লেখো না কেন, ঠিক লিখলে তোমায় পরীক্ষায় নাম্বার দেবে, কোনো চিন্তা নেই সেসব দিকে। আচ্ছা, একটা লার্জ বাবেলের ভলিউম কত? বলছে লার্জ বাবেলের ব্যাসার্ধ আমরা কত দেখেছিলাম? ক্যাপিটাল আর। একটা স্ফিয়ার, হলো স্ফিয়ার, তার আয়তন কত হয়? 4/3 পাই আর কিউব। আশা করি জানো। তাহলে 4/3 ইন্টু পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু 27 ইন্টু একটা ছোটো বাবেলের আয়তন কত? 4/3 পাই স্মল আর কিউব। এখান থেকে 4/3 পাই কেটে গেল, তাহলে ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু পড়ে রইল 27 ইন্টু স্মল আর কিউব। এখান থেকে ক্যাপিটাল আর মানে পড়ে রইল 3 ইন্টু স্মল আর, তাই তো? ক্যাপিটাল আর মানে 3 ইন্টু স্মল আর, কারণ 3কে কিউব করলেই তো 27 হয়, বেসিক জিনিস। 3 ইন্টু 3 9, 3 ইন্টু 3 ইন্টু 3 27, তাহলে 3খানা 3-এর গুণফল 27, তাহলে কিউব রুট অফ 27 মানে 3, দ্যাটস ইট। তাহলে ক্যাপিটাল আর মানে 3
3 ইন্টু স্মলার। এই যে দুটো আমাদের ইম্পর্টেন্ট জিনিস, এই দুটো জিনিস আমাদের কিন্তু প্রয়োজন। তার কারণ আমরা এবার এই রেশিওতে মান বসাবো। তো দেখো ক্যাপিটাল কিউ মানে 27 ইন্টু স্মল কিউ। দাঁড়াও এখান থেকে জিনিসটাকে কপি, এখানে গিয়ে এই জিনিসটাকে পেস্ট, এই তো ঝিঙ্কু। আচ্ছা তাহলে ক্যাপিটাল কিউ মানে 27 স্মল কিউ। তাহলে এখান থেকে যদি আমরা লিখি ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ, বা আমাদের ওখানে স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ করতে হবে, তাহলে অতএব স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 1/27। আচ্ছা ক্যাপিটাল আর ইকুয়াল টু 3 ইন্টু স্মলার, তাহলে ক্যাপিটাল আর বাই স্মলার ইকুয়াল টু 3, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মলার স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9। এবার এই মানটা আর এই মানটা বসিয়ে দাও তুমি, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন বলো সেই 1 নম্বর ইকুয়েশানে। অতএব সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়াল টু স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ, স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ মানে 1/27 ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মলার স্কোয়ার মানে 9, তাহলে 1:3। অতএব সিগমা 1:সিগমা 2 মানে 1:3। দ্যাটস আওয়ার অঙ্ক। অঙ্কটা আমি বেশিক্ষণ সময় নিয়ে ইচ্ছে করেই করালাম, কারণ এই টাইপের অঙ্কগুলো এর পরে বহুবার আছে, এটা এখানেই শেষ হচ্ছে না। এই একই প্যাটার্নের কোয়েশ্চেন এর পরে আছে, কখনো 27 সংখ্যা দিয়ে আছে, কখনো 64 সংখ্যা দিয়ে আছে, কখনো 125 সংখ্যা দিয়ে আছে, কখনো 256 সংখ্যা দিয়ে আছে, এরকমভাবে কিন্তু সংখ্যাটা চলতে থাকে। কখনো 525 দিয়ে আছে, এরকমভাবে চলতে থাকে। তো যখনই এই টাইপের প্রবলেম পাবে, চার্জ নিয়ে তো খুব সহজ, চার্জ নিয়ে কোনো গণ্ডগোলই নেই, সিম্পল। যে 27খানা স্মল কিউকে অ্যাড করে একটা ক্যাপিটাল কিউ, তার মানে ক্যাপিটাল কিউ মানে হবে 27 ইন্টু স্মল কিউ। এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। ডাউটটা হয় বা প্রবলেমটা হয় এটা নিয়ে। তো এটার সলিউশন কি, এটার অ্যান্সার কি? এটা 27খানা বড় বাবেলের 27খানা ছোটো বাবেলের আয়তন একটা বড় বাবেলের আয়তনের সাথে সমান। তো সিম্পল আমরা সেই আয়তন সমান করে ব্যাসার্ধের সম্পর্ক পেয়ে গেলাম। এবার এই মানটা আর এই মানটা তুলে আমরা বসিয়ে দিলাম এই ফর্মুলায় সিগমা 1/সিগমা 2-তে। তাহলে ফাইনালি সিগমা 1/সিগমা 2 মানে এলো আমাদের 1:3। বোঝা গেছে? ইজি। চলো লাস্ট। একটি গোলকের ব্যাস 2 সেন্টিমিটার, গোলকটি ফাঁপা এবং পরিবাহী, হলো এবং কন্ডাক্টর। গোলকটিতে 6.16 ইএসইউ আধান দেওয়া আছে, তাহলে তার বাইরের এবং ভিতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? মজাদার কোয়েশ্চেন। যতটা সহজ ভাবছ অতটাই সহজ, কঠিন না। বলছে একটা গোলকের ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার, ব্যাস নট ব্যাসার্ধ, ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার। গোলকটা ফাঁপা পরিবাহী, ঠিক আছে। গোলকটাতে এতটা পরিমাণ আধান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তার বাইরের এবং ভিতরের পৃষ্ঠে তলমাত্রিক ঘনত্ব কত? তলমাত্রিক ঘনত্ব জিজ্ঞেস করেছে মোট কথা। তো চলো, কষ্ট করার কি দরকার, আমরা তো তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা জানি। তার আগে যে যে ডেটাগুলো জানি সেগুলোকে বসিয়ে নাও। ব্যাস 2 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 1 সেন্টিমিটার, অর্ধেক। কতটা পরিমাণ আধান দেওয়া আছে? 6.16 ইএসইউ, 6.16 ইএসইউ, ভালো কথা। তাহলে তার বাইরের এবং ভিতরের পৃষ্ঠে তলমাত্রিক ঘনত্ব কত হবে? আচ্ছা একটা গোলকের বলো, একটা গোলককে যখন আমরা বাইরে থেকে চার্জ দিই, একটা ফাঁপা গোলক যার ভিতরে কিছু নেই, তাকে যখন আমরা বাইরে থেকে চার্জ দিই তখন সেই চার্জটা সেই গোলকের কোথায় স্টোর থাকে? বাইরে না ভিতরে? সবসময় বাইরে স্টোর থাকে, সবসময় তার আউটার সেকশনটা জুড়ে স্টোর থাকে। এটা তো আমরা আগের দিন পড়েছিলাম যে কোনো একটা পরিবাহী, সে ফাঁপা হোক সলিড হোক যাই হোক না কেন, চার্জের প্রথম টেন্ডেন্সি থাকে যে হ্যাঁ ভাই আমি আগে বাইরের স্থানটা অ্যাকুমুলেট করবো, এটাই প্রেফারেন্স থাকে। তাহলে চার্জ সবসময় থাকে তার বাইরের স্পেসে, অর্থাৎ তার আউটার সারফেসে। ইনার সারফেসে চার্জ থাকে না। এই যে ইনার সারফেস, সেখানে কিন্তু চার্জের পরিমাণ 0। অঙ্কে কাজে লাগবে। দেখো প্রথম আমরা আউটার সারফেস নিয়ে কাজ করি, যদি তো আউটার সারফেস নিয়ে যদি আমরা প্রথমে কাজ করি, তো আউটার সারফেসের জন্য সিগমা কত? সিগমা 1 ধরো। তো সিগমা মানে কিউ বাই এ, টোটাল চার্জ বাই টোটাল এরিয়া। টোটাল চার্জ কিউ, টোটাল এরিয়া। একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4πr²। তাহলে কিউর পরিবর্তে 6.16 ইএসইউ, নিচে 4πr², আর মানে 1, তাহলে 1² তাহলে 6.16/4π। 6.16/4π করলে কত হয় দাদা? 6.16 × 4π করলে কত হয়? 6.16 করলে হয় 0.49। 0.49, অনেকে এটাকে 0.5ও লিখতে পারো, 0.490 আছে। এত একক কী হবে? ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার। ভালো কথা। আউটার সারফেস তো খুব ইজি। ইনার সারফেসে কী হবে? ইনার সারফেসে কিছু মজা আছে নাকি? একই সেই
বুঝেছি না? একটু মজা আছে। কোথায়? আচ্ছা, ইনার সারফেসের জন্য আমাদের সিগমা 2 বার করতে বলেছে, সিগমা বার করতে বলেছে। তো সিগমা মানে আমরা জানি চার্জ বাই এরিয়া। এবার একটু আগে আমরা কি দেখলাম, যে কোনো একটা ফাঁপা পরিবাহীর এই যে অভ্যন্তরে এই যে ভিতরের স্পেসটা, এই যে স্পেসটা, এই স্পেসটাতে কোনো আধান থাকে না। আধান থাকে শুধুমাত্র তার এই স্পেসটাতে, আউটার রিজিয়নে। বাহ, তার মানে তো ভিতরে কোনো আধানই নেই। তো ভিতরে আধান নেই মানে কিউর মান যদি 0 হয়, তাহলে খুব সিম্পলভাবে সিগমার মান তো 0ই হবে, কারণ সিগমা মানে তো কিউ বাই এ, 0 বাই সামথিং তো 0। দ্যাটস ওয়াই কোনো একটা গোলকের অভ্যন্তরে, কোনো একটা ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে যদি আমাদের ওরা তলমাত্রিক ঘনত্ব জিজ্ঞেস করে, তো তলমাত্রিক ঘনত্বের মান 0। তার কারণ ব্র্যাকেটে যেহেতু কিউ 0। ভাষায় যদি লিখতে চাও, যে কোনো একটা পরিবাহীর, কোনো ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো আধান এক্সিস্ট করে না। কোনো ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো আধান এক্সিস্ট করে না, সব আধান থাকে তার আউটার সারফেসে। দ্যাটস ওয়াই ইনার সারফেসে, ভিতরের তলে সিগমার মান 0, আউটার সারফেসে সিগমার মান সামথিং 0.49। বাইরের সারফেসে 0 নয়, 0 ভিতরের সারফেসে। তো এই ছিল আমাদের 5টা নিউমেরিক্যাল, যে নিউমেরিক্যালগুলো আমরা স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলি, যেটা আমরা আগের দিন থিওরি পড়েছিলাম, তার অ্যাপ্লিকেশন হিসাবে আজকে দেখলাম। এবার আজকে আমাদের মেইন টপিক, আজকে আমরা যেটা পড়বো, আজকে আমাদের যেটা নিয়ে পুরোপুরি ক্লাসটা, সেটা সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ কুলম্বস ল। প্রথম চ্যাপ্টার শেষ, এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টারে আসছি, যার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র, বা ইংলিশে বলি ইলেকট্রিক ফিল্ড। ইংলিশে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। যখন পড়বে না, চেষ্টা করবে, যারা বাংলা ভার্সানে আছো তারা চেষ্টা করবে যে ইংলিশ ভার্সানটা বা ইংলিশ যে টার্মগুলো আছে সেই ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখার, কারণ কম্পিটিটিভে ইংলিশ টার্ম কাজে আসবে। কম্পিটিটিভ যদি কোনোভাবে ক্র্যাক করে ফেলো, তারপরে কলেজ আছে, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, এমন না যে হয় না। ইংলিশে একটু কম পারলে কোনো ক্ষতি হয় না, কিন্তু সুবিধে হয়, একটা অ্যাডভান্টেজ থাকে জানা থাকলে। তো অ্যাডভান্টেজ আছে যখন, সময় আছে যখন, তো একটু একটু টার্মগুলো জানতে জানতে যাও। ওই জন্য আমি পড়াবো বাংলা ইংলিশ দুটো মিলিয়ে মিশিয়ে পড়াবো, যাতে করে দুটো ভার্সানেও করতে পারো এবং পরবর্তীকালে শিখতেও পারো জিনিসটা, যে কী টার্মস নিয়ে যাতে অসুবিধা না হয়। নাহলে অনেক সময় কোয়েশ্চেন আসে ইংলিশে কম্পিটিটিভে, লোকে জানে বাংলায় জিনিসটা জানে বা হিন্দিতে জিনিসটা জানে, ইংলিশ টার্মটা বুঝতে পারলো না বা ইংলিশ ভাষাটা বুঝতে পারলো না বলে কোয়েশ্চেন মিস হয়ে যায়। তো সেটা আমাদের টার্গেট না, সেটা হওয়া উচিত না, কারণ ফিজিক্সের পেপার হচ্ছে, তাই না? সায়েন্সের কোনো ভাষা হয় না পার্টিকুলারলি, বাংলা ইংলিশ হিন্দি বলে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের হয় বা হায়ার স্টাডিজের হয়, হায়ার স্টাডিজে গিয়ে বাংলার কোনো বই পাবে না, তো তখন জিনিসটা ম্যানেজ করতে হয়। তো তাই কাজটা এখন থেকেই শুরু করে দাও, পরে গিয়ে অ্যাডভান্টেজ হবে। আচ্ছা, পরে কলেজে উঠে আমাকে বলবে, থ্যাংকস জানিয়ে। আচ্ছা, তো এবার আমরা শুরু করছি আমাদের সেকেন্ড চ্যাপ্টার, হুইচ ইজ নোন অ্যাজ ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এবার এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের মধ্যে 3 থেকে 4টে স্পেশাল পার্টস আছে, 3 থেকে 4টে সেকশন আছে। এই রে, 3 থেকে 4টে সেকশন আছে। কি কি বলছে, যে প্রথম চ্যাপ্টারটা শুরু হচ্ছে কুলম্বস ল দিয়ে। প্রথম আমাদের চ্যাপ্টারটা শুরু হচ্ছে কুলম্বস ল দিয়ে। তো কুলম্বস ল থেকে যা যা থিওরি আছে, যা যা নিউমেরিক্যালস আছে, একদম ডিটেইল ওয়েতে আমি আজকের ক্লাসে পড়াবো। দেন দ্বিতীয় পোর্শন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বলে বা তড়িৎ ক্ষেত্র বলে, যে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, তড়িৎ ক্ষেত্র কীভাবে কাজ করে, তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত অঙ্ক, কোনো একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, বিভিন্ন আলাদা আলাদা শেপের অবজেক্টের জন্য তড়িৎ ক্ষেত্র, সেটা আমরা তারপরের ক্লাসে করব। সাথে তড়িৎ বলরেখা বলে একটা টপিক, সেটাও আমরা কভার করব পরের দিন, যে তড়িৎ বলরেখা জিনিসটাকে, অর্থাৎ কালকের ক্লাসে, পরবর্তী ক্লাসে, বুধবারের ক্লাসে। তো তড়িৎ বলরেখা জিনিসটা আমরা কভার করব। তারপরে আছে আমাদের তড়িৎ দ্বিমেরু, খুব ইম্পর্টেন্ট পোর্শন, সেখান থেকে ছোট কোয়েশ্চেনও আসে, বড় কোয়েশ্চেনও আসে। তো তড়িৎ দ্বিমেরু একটা ইটসেলফ ইম্পর্টেন্ট জায়গা ফর ডেরিভেশনস। এবং তারপরে আমাদের আছে লাস্ট পার্ট, সেটা হচ্ছে গস থিওরেম। গস থিওরেমের স্টেটমেন্ট, গস থিওরেমের প্রুফ এবং গস থিওরেমের অ্যাপ্লিকেশন। প্রত্যেক বছর না হলেও 1 বছর অন্তর অন্তর গস থিওরেম থেকে বা আগের এই দ্বিমেরু হোক বা কুলম্বস ল হোক, সেখান থেকে একটা কোয়েশ্চেন ওরা জিজ্ঞেস করেই করে। টোটাল এই চ্যাপ্টার থেকে 8 আসে, তো এই 8-এর মধ্যে একটা বড় সেকশন কিন্তু শুধু এই চ্যাপ্টারটা থেকে আসে। তো চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, আগেরটার মতো খুব একটা সহজ সরল না, এমনিতে তো সহজ সরলই, যতটা সহজ হইতে আমার বোঝানো সম্ভব আমি তোমায় বোঝাবো। আশা করি তুমি সব বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ডেরিভেশনস আছে,
ডেরিভেশনস আমি এখানে করিয়ে দেবো, থিওরি আছে আমি এখানে পড়িয়ে দেবো, অঙ্ক আছে আমি করিয়ে দেবো, কিন্তু তোমাকে বাড়িতে পড়তে হবে। খালি করিয়ে দিলে আমি করালাম, অন্য কেউ করালো, হাজার একজন ভালো টিচার আছে, কিন্তু কেউ করালে লাভ হবে না যতক্ষণ না তুমি করছো। হ্যাঁ, বোঝাটা ম্যাটার করে। তুমি বুঝলে, আর তোমায় আমি ভালো বোঝালাম না কোনো জিনিস, তারপর তুমি করতে পারলে না, আমার ফল্ট। আমি ভালো বোঝালাম, তারপর তুমি করতে পারলে না, তখন দায়িত্ব তোমার। তো আমি তো পরীক্ষায় তোমায় লিখে দিয়ে আসতে পারবো না, তোমায় সেখানে লিখতে হবে, তো সেখানে তুমি ম্যাটার করছো। সে বলেছিলাম না প্রথম দিন যে টিচার স্টুডেন্ট সম্পর্ক, যেটা টিচার স্টুডেন্টের কোঅর্ডিনেশন যেটা, সেটা একসাথে মিলে একটা ভালো মার্কস পাওয়ায়। শুধু স্টুডেন্ট মেহনত করে বা শুধু টিচার মেহনত করে কোনো লাভ হয় না, আমাদের একসাথে করতে হবে। তো তোমাকেও পড়তে হবে, আমাকেও পড়তে হবে, দ্যাটস ইট। আচ্ছা, জ্ঞান দেওয়া হয়ে গেছে, চলুন কুলম্বস ল, তড়িৎ ক্ষেত্রের প্রথম পার্ট, কুলম্বের সূত্র। বলছে একটু ইন্ট্রোডাকশন শুনে নিন যে জিনিসপত্র কী কী। বলছে আগের চ্যাপ্টারে আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের কাছে দুটো সেম নেচারের চার্জ যদি থাকে, ধর আমাদের কাছে দুটো পজিটিভ নেচারের চার্জ আছে, দুজনকে আমরা এখানে রেখেছি, এটাও পজিটিভ নেচারের +10, এটাও পজিটিভ নেচারের +20, তাদেরকে একটা নির্দিষ্ট দূরত্ব রাখা হয়েছে। তো আমরা দেখেছিলাম যে পজিটিভ চার্জ একজন আরেকজনকে রিপেল করে, পজিটিভ চার্জ একজন আরেকজনকে বিকর্ষণ করে। দুটো নেগেটিভ চার্জকে রাখা হয়েছে, একজন আরেকজনকে বিকর্ষণ করবে। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ রাখা হয়েছে, একজন আরেকজনকে আকর্ষণ করবে। একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ রাখা হয়েছে, একজন আরেকজনকে আকর্ষণ করবে। তো এই যে দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, অর্থাৎ এই যে ফোর্সটা কাজ করে তাদের মধ্যে, তো সেই ফোর্সটা কীরকম হয় সেটা আমরা আগের দিনের ক্লাসে শিখে নিয়েছি, যে সেম নেচার হলে রিপালসিভ, অপোজিট নেচার অ্যাট্রাকটিভ। এবার প্রশ্ন হচ্ছে সেই ফোর্সের মান কত হয়। খালি তো ফোর্স জানলে হলো না, ঠিক আছে, ফোর্স হয়ে গেছে, ফোর্সের নেচার আমাদের জানা হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে ফোর্সের মান কত। যে আমাদের কাছে দুটো চার্জ, একটা 10 কুলম্ব, একটা 20 কুলম্ব, মাঝখানের ডিস্টেন্স 10 মিটার, ফোর্স কতটা কাজ করবে, তো সেটা আমাদের বলবে কুলম্বস ল। তো সেটা বার করার জন্য সর্বপ্রথম ফ্রেঞ্চ সায়েন্টিস্ট চার্লস কুলম্ব বলে সায়েন্টিস্ট, তিনি সর্বপ্রথম এই জিনিসটা অবজার্ভ করেছিলেন, তিনি এর সম্পূর্ণ ক্যালকুলেশন করেছিলেন এবং করে আমাদের একটা সুন্দর রাস্তা দিয়ে দিয়েছিলেন, যার সাহায্যে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো সেটাকেই আমরা নাম দিয়েছি কুলম্বস ল হিসাবে। আচ্ছা, জিনিসটা কি, স্টেটমেন্টটা কি, খুব ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষাতে হামেশাই এখান থেকে কোয়েশ্চেন আসে, থিওরিটিক্যাল হোক নিউমেরিক্যালস হোক, বহুবার কোয়েশ্চেন এসছে, এবছরও আসার একটা হিউজ প্রবাবিলিটি আছে। আচ্ছা দেখুন, বলছি স্টেটমেন্টে যাওয়ার আগে, স্টেটমেন্ট তো তোমরা ছোটোবেলা থেকে শিখে এসছো, এখনও জানো অনেকে, বেশিরভাগই। আমি ম্যাথমেটিক্যাল ওয়েতে শুরু করছি, দেন থিওরিতে ঢুকছি। বলছে ধরো আমাদের কাছে দুটো পয়েন্ট চার্জ আছে, ধরো আমাদের কাছে দুটো বিন্দু আধান আছে। আপনি বলতে পারেন যে বিন্দু আধান কাকে বলে, বিন্দু আধান জিনিসটা কি। বলছে বিন্দু আধান মানে হচ্ছে এমন দুটো আধান আছে, বিন্দু কাকে বলে, পয়েন্ট কাকে বলে। বলছে পয়েন্ট মানে হচ্ছে এমন দুটো জিনিস, মানে পয়েন্ট মানে হচ্ছে এমন একটা জিনিস যার কোনো রকম ডাইমেনশন নেই। আগের দিন আমরা দেখেছিলাম না, 1 ডাইমেনশনাল অবজেক্ট, 2 ডাইমেনশনাল অবজেক্ট, 3 ডাইমেনশনাল অবজেক্ট, 3টে ডাইমেনশনাল অবজেক্ট আমরা দেখেছিলাম আগের দিন। তো বলছে সেরকম একটা ডাইমেনশন হয় যেটাকে বলা হয় 0 ডাইমেনশন। এবার 0 ডাইমেনশন কি বাস্তবে এক্সিস্ট করে? বলছে যে না, করে না, 100% ঠিক করে না। তাহলে এখানে 0 ডাইমেনশন কী করে এক্সিস্ট করবে, এখানে আমরা পয়েন্ট চার্জ কী করে বলবো? এবং ছবিতে তো আমি দুটোকে এত বড় বড় অবজেক্ট দেখালাম, তাহলে এদেরকে পয়েন্ট চার্জ কোন অর্থে বলা যেতে পারে? বলছে যে এরা পয়েন্ট চার্জ না, কারণ এরা একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে আছে। পয়েন্ট চার্জ আমাদের এই গল্পে সেরকমটা না, যেরকমটা তুমি 0 ডাইমেনশনের ক্ষেত্রে পয়েন্টকে বোঝাও। মানে একটা পয়েন্ট তুমি যে অর্থে বোঝাও যে পয়েন্ট মানে কি একটা বিন্দু, এই যে দেখো একটা পুচকু বিন্দু, এই যে এগুলো এখানে বলা হচ্ছে না। এখানে পয়েন্ট শব্দটার অর্থ তোমার কাছে দুটো অবজেক্ট থাকবে, একটা এখানে, এই যে একটা এখানে, একটা এখানে, এবং তাদের মধ্যে যে সেপারেশনটা, তাদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা এতটাই বেশি হবে যাতে করে এখানে বসে যদি কেউ দেখে, এখান থেকে বসে যদি কেউ দেখে, তাহলে সেটাকে অ্যাজ আ পয়েন্ট হিসাবে অবজার্ভ করবে। এখান থেকে বসে যদি কেউ দেখে, এই সেটাকে অ্যাজ আ পয়েন্ট দেখবে। এরকম আবার হয় নাকি তুমি বলতে পারো? ডেফিনেটলি হয়। তুমি ধরো তুমি আছো আমার থেকে 100 মিটার দূরে, আমি আছি তোমার থেকে 100 মিটার, 100 মিটার তো বাদই দাও, অনেক দূর হয়ে যাবে। ধরো 20 মিটার দূরে আছি। এবার 20 মিটার দূরে থেকে যখন তুমি আমাকে দেখবে, তখন আমার হাইট এমনিতে 6 ফুট, তো তুমি আমায় 6 ফুটের দেখবে না, তুমি আমায় দেখবে অনেক ছোট।
স্বাভাবিক। আমি যখন তোমায় দূর থেকে দেখব তখন তোমায় অনেক ছোট দেখব। তুমি যখন পাহাড় থেকে নিচে গাছ দেখো, পাহাড় থেকে নিচে যখন ঘর বাড়ি দেখো পাহাড়ে গিয়ে ঘুরতে গিয়ে, তখন পাহাড় থেকে ঘর বাড়িগুলোকে কত ছোট লাগে। দূরের একটা পাহাড় ওইটুকু লাগে, এইটুকু। এই যে পৃথিবী, সূর্য কইটুকু লাগে দেখতে, এইটুকু। আদৌ থেকে এইটুকু না। কেন এইটুকু লাগছে? তার কারণ ডিস্টেন্সটা খুব বেশি। কোনো একটা অবজেক্টের ডাইমেনশানের থেকে, কোনো একটা অবজেক্টের সাইজের থেকে যদি আমরা অনেক দূর থেকে তাকে মেজার করি, তখন তাকে অ্যাজ আ পয়েন্ট হিসাবে আমরা অবজার্ভ করি। এখানেও জিনিসটা সেইটা। অনেকে পয়েন্ট চার্জ পড়াতে গিয়ে অনেক সময় বলে যে এই চার্জগুলো পয়েন্ট চার্জ, মানে এদের কোনো ডাইমেনশন নেই। এবার বাস্তবে ডাইমেনশন ছাড়া কী করে হবে? বাস্তব অ্যাপ্লিকেশানে ডাইমেনশন আমরা ছাড়বো কী করে? কারণ একটা পয়েন্টও যখন আমি আঁকছি, এখানে একটা পয়েন্টও যখন আঁকছি, তখন অলরেডি ও ডাইমেনশন নিয়ে নিয়েছে, অলরেডি কিছু লেন্থ আছে, অলরেডি কিছু ব্রেথ আছে, খুব কম কিন্তু আছে। তো পয়েন্টের অর্থ সেটা না এখানে। পয়েন্টের অর্থ এখানে এই যে দুটো আমরা স্ফেরিক্যাল বডি নিয়েছি, এই যে দুটো স্ফিয়ার আমরা নিয়েছি, সেই দুটো স্ফিয়ারের মধ্যে যে দূরত্বটা, সেটা তাদের ব্যাসার্ধের থেকে অনেক অনেক বেশি হাই। বোঝা গেছে পয়েন্ট অবজেক্ট কথাটার মানে কি? এবার এখানে তো আমি খুব বেশি দূরে দেখাতে পারবো না। আচ্ছা, তো আমি এরকম রাখলাম, খুব বেশি দূরে দূরে রাখলে ভালো লাগবে না, ঠিক আছে। তো আমাদের কাছে এরকম দুটো পয়েন্ট চার্জ আছে, এবং মাথায় রেখো এই কুলম্বের সূত্রটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য, সব রকম চার্জের জন্য অ্যাপ্লিকেবল না, লার্জ এক্সটেন্ডেড চার্জের জন্য অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল। ফর পয়েন্ট চার্জেস। আচ্ছা, তো ছবিতে দেখতে পাচ্ছ যে আমাদের কাছে দুটো চার্জ আছে, একজনের নাম দাও এ, একজনের নাম দাও বি। ভালো কথা। এ যে অবজেক্টটা, সেখানে আমরা ধরে নিচ্ছি সামথিং Q1 পরিমাণ চার্জ আছে। বি যে অবজেক্টটা, সেখানে আমরা ধরে নিচ্ছি সামথিং Q2 পরিমাণ চার্জ আছে। এ যে অবজেক্টটা, সেখানে Q1 চার্জ, বি যে অবজেক্টটা, সেখানে Q2 চার্জ। আচ্ছা, এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এদের মধ্যে যে লাইন জয়নিং ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি আর, অর্থাৎ এর সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত এই যে সরলরৈখিক দূরত্বটা, এই সরলরৈখিক দূরত্বটার মান কত? আর। এই লিনিয়ার ডিস্টেন্সটা কত? আর। তাহলে দুটো চার্জ আছে আমাদের কাছে, Q1 Q2, মাঝখানের ব্যবধানটা হচ্ছে আর। আমরা জানি যে যেহেতু Q1ও এখানে পজিটিভ আমাদের গল্পে, এবং Q2ও যেখানে পজিটিভ, তাহলে সেক্ষেত্রে এই Q1 Q2কে বাইরের দিকে একটা ফোর্স দেবে, Q2 Q1কে বাইরের দিকে একটা ফোর্স দেবে। প্রশ্নটা হচ্ছে সেই ফোর্সের মান কত? আচ্ছা, একটা কথা বলো তো, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এ বিকে যতটা ফোর্সে বাইরের দিকে ঠেলছে, অর্থাৎ এই ফোর্সটা, আর বি একে যতটা ফোর্সে বাইরের দিকে ঠেলছে, অর্থাৎ এই ফোর্সটা, এই দুটো সমান না আলাদা? কি মনে হয়? বলছে সমান। তার কারণ নিউটনের থার্ড ল, নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলেছিল? যে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাই এ বিকে যতটা ফোর্সে বাইরের দিকে ঠেলবে, বিও একে ঠিক ততটা ফোর্সে বাইরের দিকে ঠেলবে। এবং এই জিনিসটা আমরা একটু পরে প্রুফও করব, এই জিনিসটাই একটু পরে আমরা প্রুফও করব যে হ্যাঁ আদৌ সত্যি কিনা। তো দেখতে পাবে যে হ্যাঁ ট্রু। তো এখনকার মতো আমি ধরে নিচ্ছি, তো ধরে নেওয়া যাক যে এ বিকে এফ ফোর্স দিয়ে বাইরের দিকে ঠেলছে, তাহলে সিমিলারলি বি একেও এফ ফোর্স দিয়ে বাইরের দিকে ঠেলবে। অ্যাকর্ডিং টু কুলম্ব এবার বলছে, খুব সিম্পল লজিক লাগাও, কুলম্ব এবার বলছে যে আমাদের কাছে গল্পের তিনটে জিনিস আছে, তিনটে ক্যারেক্টার আছে, একটা Q1, একটা Q2, একটা আর। Q1 Q2 দুটো চার্জ, আর হচ্ছে তাদের মধ্যেকার ডিস্টেন্স। যদি আমি এই Q2টা এবং এই আরটা, এই দুজনকে চেঞ্জ না করি, করে শুধু Q1 এর মান বাড়াই, এই চার্জটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে কি মনে হয় তোমার? এই ফোর্সের মানটা বাড়বে না কমবে? যদি এই Q2 এবং আর এই দুজনকে কনস্ট্যান্ট রেখে আমি Q1 এর পরিমাণ বাড়াই, তাহলে এফটা বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে। তার কারণ চার্জ যত বেশি স্ট্রং হবে, সে তত বেশি জোরে বাইরের দিকে ঠেলবে, চার্জ যত উইক হবে, সে তত আস্তে আস্তে ঠেলবে। তাহলে এই যে ফোর্সটা, এটা আমরা লিখতে পারি যে এই এফ জিনিসটা Q1 এর সাথে সমানুপাতিক। কখন সমানুপাতিক? যখন Q2 এবং আর এরা দুজন কনস্ট্যান্ট। ঠিক যখন Q2 এবং আর কোনো পরিবর্তন তাদের হচ্ছে না, সেই মুহূর্তে এফটা Q1 এর সাথে সমানুপাতিক।
সিমিলারলি তুমি বলতে পারো যে হ্যাঁ আমি এবার Q1টাকে ফিক্সড রাখবো, Rটাকে ফিক্সড রাখবো, রেখে যদি Q2টাকে বাড়াই, যে হ্যাঁ Q2টাকে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, শুরুতে 10 কুলম, দেন 20 কুলম, 30 কুলম, 40 কুলম, 50-60 বাড়াচ্ছি, তাহলে Q2টাকে যদি বাড়াই তাহলে ফোর্স, এই যে ফোর্সটা এটা বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে, কারণ এখানেও তো চার্জই বাড়ছে, চার্জ বাড়লে ফোর্সও বাড়ে। তাহলে এই যে ফোর্স এফটা সেটা Q2-র সাথেও সমানুপাতিক। ঠিক, কখন Q2-র সাথে সমানুপাতিক? কখন Q2-র সাথে সমানুপাতিক? এক সেকেন্ড, যখন Q1 এবং R এরা দুজন কনস্ট্যান্ট। যখন Q1 এবং R এরা দুজন কনস্ট্যান্ট। ভালো কথা। 3 নম্বর বিষয়, এবার আমি এই Q1টাকেও চেঞ্জ করব না, Q2টাকেও চেঞ্জ করব না, চার্জ দুটো সেম আছে। এবার আমি চেঞ্জ করব এদের মাঝখানে ডিস্টেন্সটাকে। বলছে কি মনে হয় তোমার, এই আরটা যদি গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, এই আর এর মান যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে ফোর্স কমবে না বাড়বে? কমবে, কারণ যত দূরে যাবে তারা তত একজনের আরেকজনের উপর ইনফ্লুয়েন্স কমবে। শর্ট ডিস্টেন্স রিলেশনশিপ আর লং ডিস্টেন্স রিলেশনশিপ, শর্ট ডিস্টেন্সে কাছাকাছি আছে রিলেশনশিপ ভালো থাকে, লং ডিস্টেন্স হয়ে গেলে কমে যায়, উইক হয়ে যায়। সেম, এভাবে বোঝেন আপনারা তাড়াতাড়ি। তো যত বেশি ডিস্টেন্স হবে তত আমাদের ফোর্স কমবে। এবার ফোর্স কমবে কীভাবে? একটা রিলেশন চাই, তো কুলম তার জন্য বললো যে হ্যাঁ এই ফোর্স এফটা আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, বা 1/r² সাথে সমানুপাতিক। মানে আর যেভাবে যেভাবে বাড়বে তার স্কোয়ার অনুসারে এফটা সেভাবে সেভাবে কমবে। তাহলে এফ প্রপোর্শনাল টু 1/r²। কখন না, যখন Q1 এবং Q2 এরা দুজন কনস্ট্যান্ট। তাহলে 3টে সমীকরণ আমরা পেলাম, এফ প্রপোর্শনাল টু Q1, এফ প্রপোর্শনাল টু Q2, এফ প্রপোর্শনাল টু 1/r²। 3টেকে যদি এক করে লিখি তাহলে পরিষ্কার লেখা যেতে পারে এফ প্রপোর্শনাল টু Q1 Q2/r², এফ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। যখন Q1টাও চেঞ্জ হতে পারে, Q2টাও চেঞ্জ হতে পারে, Rটাও চেঞ্জ হতে পারে। এরা আর এখন কেউ কনস্ট্যান্ট নেই, এরা এখন সব ভেরিয়েবল হয়ে গেছে, এগুলো এখন চেঞ্জ হতে পারে একসাথে। তো এফ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এবার সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা তুলি, এই সমানুপাতিক প্রপোর্শনাল চিহ্নটাকে যদি আমরা তুলি, তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হয়। তো সেই কনস্ট্যান্টটার নাম আমরা দিই K'। তাহলে এফ ইকুয়াল টু K' ইন্টু Q1 Q2/r²। এফ ইকুয়াল টু K' ইন্টু Q1 Q2/r²। এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র, বোঝা গেল না? দেখো, এফ ইকুয়াল টু K' ইন্টু Q1 Q2 কনস্ট্যান্ট। কী করলাম আমরা? দুটো সিম্পল চার্জ নিয়েছিলাম Q1 Q2, মাঝখানে ডিস্টেন্স আমরা ধরলাম R। একজন আরেকজনের উপর কতটা ফোর্স কাজ করাচ্ছে? এফ পরিমাণ ফোর্স কাজ করাচ্ছে। তাহলে এফটা Q1-এর সাথে সমানুপাতিক, এফটা Q2-র সাথে সমানুপাতিক, এফটা R² সাথে ব্যস্তানুপাতিক। তাহলে একসাথে লিখলে এফ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। তাহলে এফ ইকুয়াল টু K' ইন্টু Q1 Q2/r²। আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করছি যাতে করে যদি কেউ এখনও সিলেবাস শুরু করে, এখনও কুলম্বস ল পড়া শুরু করে, তারও যাতে জিনিসটা কভার আপ হয়ে যায়। তোমাদের মধ্যে যাদের হয়ে গেছে তাদের যদি একটু ফাস্ট লাগে, ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দেখো, ঠিক আছে? আর নাহলে তাড়াতাড়ি করে দেখো না, একসাথে দেখো, বেশিক্ষণ টাইম আমি নেবো না। আচ্ছা, এবার এই যে K' জিনিসটা, এটা একটা কনস্ট্যান্ট। যে কনস্ট্যান্টটাকে আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুলে আনলাম, তো এই K' কনস্ট্যান্টটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট বা স্থির তড়িৎ ধ্রুবক। এই যে K' জিনিসটা, এটাকে সিম্পল বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, বাংলায় বলা হয় স্থির তড়িৎ ধ্রুবক। এর কোনো গুরুত্ব সেরম একটা আমাদের গল্পে নেই, তাহলে ফাইনাল ফর্মুলা হলো এফ ইকুয়াল টু K' ইন্টু Q1 Q2/r²। এফ ইকুয়াল টু K' ইন্টু Q1 Q2/r²। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এবার একটা ফর্মুলায় K' আমরা একটা কনস্ট্যান্ট পেয়েছি। এবার একটা কনস্ট্যান্টের ভ্যালু সিজিএস পদ্ধতিতে একরকম হয়, এসআই পদ্ধতিতে একরকম হয়, অর্থাৎ ইউনিট সিস্টেম যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে K'-এর মানও আলাদা আলাদা হয়ে যাবে, K'-এর মানও চেঞ্জ হয়ে যাবে, খুব স্বাভাবিক। এবার আমরা দেখব যে যদি সিজিএসে আমরা নিই, সিজিএস পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি তবে K'-এর মান কত হয়, এসআই পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি তাহলে K'-এর মান কত হয়। প্রথম সিজিএস পদ্ধতিতে
ইন সিজিএস ইউনিট। বলছে সিজিএস বা এসআই ইউনিটে আবার দুটো কেস আছে আলাদা আলাদা। কি কি? প্রথম বলছে যে এই যে এক্সপেরিমেন্টটা আমরা করলাম, Q1 Q2 দুটো চার্জ, মাঝখানে দুটো তার, এই যে এক্সপেরিমেন্টটা আমরা করলাম, সেই এক্সপেরিমেন্টটা আমরা কোন মিডিয়ামে করেছি, কোন মাধ্যমে করেছি, তার উপর বিষয়টা নির্ভরশীল। কীরকম? বলছে দু রকমের মাধ্যম তোমার এই গল্পে হতে পারে। এক রকমের মাধ্যম হতে পারে এয়ার বা ভ্যাকুয়াম। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে ফিজিক্সে আমরা ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যম বলতে যা বুঝি, বায়ু মাধ্যম বলতেও তাই বুঝি। অর্থাৎ এয়ার আর ভ্যাকুয়াম এই দুটোর মধ্যে হিউজ কোনো ডিফারেন্স আমাদের ফিজিক্সে ক্লাস 12 অবধি সেই অর্থে নেই, অনার্স অবধিও নেই। ঠিক আছে, তাই তোমার ক্ষেত্রে এয়ারের জন্য যা যা ফর্মুলা তুমি লাগাও, সেই ফর্মুলাগুলো ভ্যাকুয়ামের জন্য অ্যাপ্লিকেবল। কারণ ভ্যাকুয়ামের যে প্রপার্টি, ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে যখন লাইট যায়, লাইটের স্পিড যা এয়ারের মধ্যে দিয়ে যখন যায় প্রায় সেম থাকে। তো খুব একটা ডিফারেন্স কোনোটার নেই। ওটার পারমিটিভিটি যা, এটার পারমিটিভিটিও তাই। ওটার পারমিয়াবিলিটি যা, এটার পারমিয়াবিলিটিও তাই। তো সেই অর্থে আমরা সহজ করে জিনিসটাকে সেম ধরি। তো দুরকম মাধ্যম হতে পারে। একরকম হতে পারে এয়ার বা ভ্যাকুয়ামের জন্য, আরেকটা হতে পারে এয়ার বা ভ্যাকুয়াম বাদ দিয়ে যদি কোনো মাধ্যম থাকে তার জন্য। তাহলে প্রথমটা হচ্ছে ফর এয়ার অর ভ্যাকুয়াম। কি হয় দাদা এয়ার বা ভ্যাকুয়াম থাকলে? বলছে যদি আমাদের পারিপার্শ্বিক মাধ্যমটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থাকে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে থাকবে, সেক্ষেত্রে এই যে কে প্রাইমের ভ্যালু সিজিএস পদ্ধতিতে সেটা হয় 1। সবচেয়ে সহজ। সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য বা শূন্য মাধ্যমের জন্য কে প্রাইমের মান হয় 1। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? কি ছিল ফর্মুলাটা? এফ ইকুয়াল টু এই যে এফ ইকুয়াল টু কে প্রাইম ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। কে প্রাইমের জায়গায় 1 বসালে এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। দ্যাটস ইট। এটাই সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য ফর্মুলা, এটাই সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য ফর্মুলা। কোনো অসুবিধে নেই আশা করি, হওয়ার তো কথা না, বাচ্চাদের জিনিস। তাহলে এয়ারের জন্য খুব সহজ। এয়ারের জন্য বা ভ্যাকুয়ামের জন্য কে প্রাইমের মানটা হয় 1। এয়ারের জন্য বা ভ্যাকুয়ামের জন্য কনস্ট্যান্টের মানটা হয় 1। যদি এয়ার বা ভ্যাকুয়াম না থাকে, যদি আধার কোনো মিডিয়াম থাকে, হতেই পারে। আমরা এক্সপেরিমেন্টটা কখনো জলে করব, আমরা এক্সপেরিমেন্টটা অন্য কোনো অ্যালকোহলে করতে পারি, অন্য কোনো মাধ্যমে করতে পারি, তখন যার কিনা একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান আছে, একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, সেখানে যদি এক্সপেরিমেন্টটা করি তখন কি ফোর্স সেম থাকবে? না, চেঞ্জ হবে। কীভাবে? তার জন্য দেখতে হবে তোমায় সেকেন্ড ফর্মুলা। তো ফর অ্যানাদার মিডিয়াম, আমি হাতের লেখা যতটা ভালো করার চেষ্টা করছি, ঠিক আছে, স্পিডের মধ্যেও। তারপরে যদি খারাপ হয়, খারাপ হচ্ছে না একটা বোঝা যাচ্ছে তো, ব্যাস এনাফ। ফর অ্যানাদার মিডিয়াম, অপর কোনো মাধ্যমের জন্য যদি হয়, বলছে অপর কোনো মাধ্যমের জন্য যার কিনা একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, এবং অপর মাধ্যম বলতে এখানে এয়ার বা ভ্যাকুয়াম বাদ দিয়ে বাকি কোনো মাধ্যম, তার একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান আছে, সেক্ষেত্রে এই যে কে প্রাইম হয়, সেই কে প্রাইমের মান হয় 1/k। কে প্রাইম মানে 1/k। এই কে প্রাইম সব ভুলিয়ে যাচ্ছে। বলছি কে প্রাইমটা কি ছিল? এই যে কে প্রাইমটা, এইটা যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট বলি বা স্থির তড়িৎ ধ্রুবক বলি। কিন্তু এই যে কে, যেটা এখন ইন্ট্রোডিউস করলাম, এটার সেই স্থির তড়িৎ ধ্রুবক না, এটা একদমই আলাদা একটা টার্মস, যেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এই যে কে জিনিসটা, এটাকে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। জিনিসটা কি, জিনিসটার অ্যাকচুয়াল মিনিং কি, সেটা আমরা এরপরে আসছি, চ্যাপ্টারের শেষের দিকে আসছি। তার আগে এই সাইডে পড়াতে হবে, নাহলে বুঝতে পারবে না। তো মাথায় রাখো যে সিজিএস পদ্ধতিতে অপর কোনো মাধ্যমের জন্য, এয়ার বা ভ্যাকুয়াম বাদে অপর যে কোনো মাধ্যমের জন্য কে প্রাইম যে কনস্ট্যান্টটা, তার মান হয় 1/k, যেখানে কেটাকে আমরা বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? তাহলে ফর্মুলাটা দাঁড়ালো এফ ইকুয়াল টু 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এফ ইকুয়াল টু 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। দেখো
এফ ইকুয়াল টু 1/k ইন্টু q1q2/r²। এই ছাতা রোটেট হয়ে যায় কেন? এফ ইকুয়াল টু 1/k ইন্টু q1q2/r²। কোনো ডাউট নেই? চল, সিজিএস পদ্ধতিতে আমাদের দুটো গল্প হয়ে গেল যে সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য কে প্রাইমের মান হয় 1, এবং তুমি না তোমার অঙ্কের দুটোই থাকবে, অঙ্ক দুটো দিয়ে থাকবে, এয়ার দিয়েও থাকবে, ভ্যাকুয়াম দিয়েও থাকবে, অপর কোনো মাধ্যম দিয়েও থাকবে, কিন্তু মেজরিটি যে পোর্শনটা, মেজর যে সেকশনটা, সেটা থাকবে আমাদের এয়ার বা ভ্যাকুয়াম দিয়ে। অপর মাধ্যম দিয়েও অঙ্ক আছে, কিন্তু সেটা তুলনামূলকভাবে কম, কিন্তু আমাদের পড়ার সময় দুটোই পড়তে হবে। তাহলে এয়ার বা ভ্যাকুয়ামের জন্য এফ ইকুয়াল টু q1q2/r²। যদি অপর কোনো মাধ্যম দেয় ওরা, তখন এফ ইকুয়াল টু 1/k ইন্টু q1q2/r²। জাস্ট এয়ারের জন্য যা, তাকে কে দিয়ে সিম্পল ভাগ করে দিলে তুমি পেয়ে যাবে তোমার কি সিজিএস পদ্ধতিতে অপর কোনো মাধ্যমের জন্য ফোর্সের ফর্মুলা। দ্বিতীয় 2 নম্বর সিজিএস ইউনিটের পর কি আসে? এসআই ইউনিট। বলছে এসআই ইউনিটে দু রকম কেস আছে, অ্যাজ ইউজুয়াল দুটো করেই কেস আছে, এখানেও দুটো করে কেস আছে। প্রথম হচ্ছে ফর এয়ার অর ভ্যাকুয়াম, যে হ্যাঁ ভাই শূন্য মাধ্যমের জন্য বা বায়ু মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমের জন্য বা বায়ু মাধ্যমের জন্য আমাদের এই ফোর্সের ফর্মুলা কী হয়? তো সিম্পল, বলছে এসআই পদ্ধতিতে, এসআই ইউনিট সিস্টেমে এয়ার বা ভ্যাকুয়ামের জন্য, এসআই ইউনিট সিস্টেমে এয়ার বা ভ্যাকুয়ামের জন্য এই যে কনস্ট্যান্ট হয় কে প্রাইম, সেই কনস্ট্যান্টের মান হয় 1/4πε0। এই যে কনস্ট্যান্টটা হয় কে প্রাইম, তার মান হয় 1/4πε0। এপসানট জিনিসটা কি? এই চিহ্নটা আগে খুব একটা দেখুন। এপসানট, এটাকে এপসাইলন বলা হয়, এপসাইলন নট। এপসাইলন নট মানে হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, বা ইংলিশে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এই জিনিসটা এখন ডিসক্রাইব করলে তোমাদের অসুবিধা হবে বুঝতে। যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ব, যে কিভাবে একটা ওয়েভ ট্রান্সফর্ম করে, কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে কী করে একটা ওয়েভ ট্রান্সফার করে এক স্থান থেকে আরেক স্থানে, তখন পারমিটিভিটি হোক, পারমিয়াবিলিটি হোক, এই জিনিসগুলোকে আমরা অ্যাড্রেস করবো। এই জিনিসগুলো নিয়ে আমরা তখন একবার ডিসকাশন করব। এখন জিনিসটা বললে অনেকের মাথায় ঢুকবে, বেশিরভাগই ঢুকবে না যারা পড়বে বা ডিটেইলে পড়বে, কারণ জিনিসটা তোমাদের সিলেবাসে নেই সেরকম একটা, বাট আমি পড়িয়ে দেবো, চিন্তা নেই। তাহলে কে প্রাইমের মান হয় 1/4πε0, যেখানে এপসাইলন নটকে আমরা বলি শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এবার এই পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের মান কত হয়? শূন্য মাধ্যমের জন্য তড়িৎভেদ্যতার মান কত? বলছে শূন্য মাধ্যমের জন্য তড়িৎভেদ্যতার একটা পার্টিকুলার মান আছে, যেটা দেখতে এরকম। এপসা নটের মান হয় 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। বলছে এই যে এপসা নট জিনিসটা, সেই এপসা নটের মান হয় এত, 8.854 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার, কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। জাস্ট মান এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে। এবার তুমি যদি এই এপসা নটের মানটা এই ফর্মুলায় বসিয়ে দাও কে প্রাইমের জায়গায়, যে কে প্রাইম ইকুয়াল টু 1/4πε0, এপসা নটের পরিবর্তে তুমি যদি 8.854 10⁻12 বসাও, তাহলে এই যে কে প্রাইমটা আসবে, কে প্রাইমের মানটা আসবে, সেটা আসবে প্রায় 9 ইন্টু 10⁹। এই যে কনস্ট্যান্ট সংখ্যাটা, এই সংখ্যাটার মান আসবে 9 ইন্টু 10⁹, 9 ইন্টু 10⁹। তাহলে কনস্ট্যান্টের মান কত? একবারে এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য 9 ইন্টু 10⁹। আমরা দুটোই ব্যবহার করি, কখনো কখনো আমরা 1/4πε0 ব্যবহার করি, কখনো কখনো আমরা 9 ইন্টু 10⁹ ব্যবহার করি। যখন নিউমেরিক্যাল কোয়েশ্চেন থাকে তখন 9 ইন্টু 10⁹, যখন থিওরিটিক্যাল প্রবলেম থাকে বা থিওরিটিক্যাল ডেরিভেশন থাকে তখন 1/4πε0। যেহেতু এখন থিওরি পড়ছি সেজন্য আমরা 1/4πε0টাই নেব। তাহলে এফ ইকুয়াল টু, ফাইনাল ফর্মুলা যদি লিখি তাহলে এফ ইকুয়াল টু ওই যে কে প্রাইম ইন্টু q1q2 বাই কনস্ট্যান্ট, কে প্রাইম ইন্টু q1q2 বাই r², ওই কে প্রাইমের পরিবর্তে আমরা কত বসাতে পারি?
1/4πε0। তাহলে F ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। F ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। কোনো অসুবিধে নেই, তাই তো? শিওর তো? ইজি জিনিস, কঠিন কোথায়, বাচ্চাদের জিনিস। আচ্ছা, তাহলে সিজিএস পদ্ধতিতে দুটোই হয়ে গেছে, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম এবং অপর কোনো মাধ্যম। শূন্য মাধ্যমের জন্য F ইকুয়াল টু নর্মাল Q1 Q2 বাই আর স্কোয়ার, সবচেয়ে সহজ। যদি অন্য কোনো মাধ্যমের জন্য করতে বলে সিজিএসে, তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ারকে জাস্ট একটা কে দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার হয়ে যাবে তোমার অপর মাধ্যমের জন্য। এসআইতে যদি বলো একটু জিনিসটা ভালো হয়, এবং এসআইটাই আছে তোমার সিলেবাসে মেজরলি। তো এসআই পদ্ধতিতে কে এর মান, কে প্রাইমের মান হয় 1/4πε0, 1/4πε0। তাহলে F ইকুয়াল টু ফাইনাল দাঁড়ায় 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার উপর ভিত্তি করে কিন্তু আমরা সমস্ত নিউমেরিক্যাল করব, তার কারণ এই জিনিসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 80% অঙ্কেই তোমার এসআই পদ্ধতিতে অঙ্ক দেবে, এবং পারিপার্শ্বিক মাধ্যম যেটা, এই যে দুটো আধানকে যে মাধ্যমে তুমি রাখছো সেই মাধ্যমটা কিন্তু এয়ার থাকবে বা শূন্য মাধ্যম থাকবে। তাই এই ফর্মুলাটা কিন্তু মেজরিটি কেসে ব্যবহার করা হবে, একদম মাথায় রেখো, ভুল যাতে না হয় এরপরে। এবার বাকি রইল কি লাস্ট, যে অপর কোনো মাধ্যমের জন্য ফর অ্যানাদার মিডিয়াম, যে হ্যাঁ ভাই একটা মাধ্যম নিয়ে তো কাজ হয়নি, আরও মাধ্যম ছিল, এয়ার বাদে বাকি কোনো মাধ্যম, জল হোক, অভ্র হোক, আলাদা আলাদা মাধ্যমও তো হতে পারে। তখন ফোর্স কি সেম থাকবে না চেঞ্জ হবে? বলছে সিজিএসে কি সেম ছিল? ছিল না, তাহলে এসআইতেও সেম থাকবে না। আচ্ছা, এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য ফর্মুলা কি হয় কুলম্বিক ফোর্সের? না F ইকুয়াল টু কী হয় 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। জানা আছে এটা আমাদের ফর এয়ার অর ফর ভ্যাকুয়াম। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে আমরা কি করেছিলাম চট করে দেখো তো। সিজিএস পদ্ধতিতে আমরা কি করেছিলাম, বায়ু মাধ্যমের জন্য ছিল এটা, এটাকে যদি একটা সিম্পল কে দিয়ে ভাগ করি বা 1/k দিয়ে গুণ করি, তাহলেই আমরা অপর মাধ্যমের জন্য ফোর্সের ফর্মুলা বানিয়ে ফেলেছিলাম। এখানেও তাই বলছি, সিজিএস পদ্ধতিতে যেরকম ছিল এসআই পদ্ধতিতেও সেম। এসআই পদ্ধতিতে ফোর্সের ফর্মুলা কি এসছে না F ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটাকে যদি একটা কে দিয়ে ভাগ করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে অপর কোনো মাধ্যমের জন্য কুলম্বিক ফোর্সের ফর্মুলা, অর্থাৎ 1/k ইন্টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। একসাথে যদি জিনিসটাকে লেখো তাহলে 1/4πkε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অপর কোনো মাধ্যমের জন্য কুলম্বিক ফোর্সের ফর্মুলা। F ইকুয়াল টু 1/4πkε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কেটা কি দাদা? কেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই যে বললাম পরাবৈদ্যুতিক ধ্রুবক, কেটা হচ্ছে আমাদের সেই পরাবৈদ্যুতিক ধ্রুবক। একদম ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের চারটে ফর্মুলা কুলম্বের সূত্রের। এই হচ্ছে আমাদের টোটাল চারটে ফর্মুলা। সিজিএস পদ্ধতিতে Q1 Q2 বাই আর স্কোয়ার, এসআই পদ্ধতিতে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। মেজরিটি আমরা এই দুটো ব্যবহার করব। যদি অপর কোনো মাধ্যমের জন্য বলে, ওরা ডেফিনেটলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে দেবে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি বলে দেয়, তাহলে খুব ইজিলি আমরা এয়ারের যে ফর্মুলাটা সেটাকে কে দিয়ে ভাগ করলে ডাইইলেকট্রিক মিডিয়ামে পেয়ে যাব। এসআইতেও তাই, এয়ারের যে ফর্মুলাটা সেটাকে একটা কে দিয়ে ভাগ করলে, নর্মাল কে দিয়ে একটা ভাগ করলে, নর্মাল ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব অপর কোনো মাধ্যমের জন্য কুলম্বিক ফোর্সের ফর্মুলা। এই হচ্ছে আমাদের কুলম্বস লর থিওরিটিক্যাল ইন্টারপ্রিটেশন ফর্মুলার দিক দিয়ে। এবার এগুলো তো সব গেল ফর্মুলা, সূত্রটা কোথায়? সেই যে সূত্রটা সেটা কোথায় দেখো। এবার বলছে যে আমরা শুরুতেই দেখেছিলাম যে F প্রপোর্শনাল টু Q1 এবং F প্রপোর্শনাল টু Q2। আচ্ছা, F প্রপোর্শনাল টু Q1 এবং F প্রপোর্শনাল টু Q2 এই দুটোকে আমরা একসাথে এভাবে লিখতে পারতাম যে হ্যাঁ F প্রপোর্শনাল টু তার মানে Q1 Q2। হ্যাঁ ভাই, F প্রপোর্শনাল টু যদি Q1 হয় আলাদা করে, F প্রপোর্শনাল টু যদি Q2 হয় আলাদা করে, তাহলে F প্রপোর্শনাল টু Q1 Q2 বলা যেতে পারে। সিমিলারলি আর এর সাথে আমরা F এর সম্পর্ক দেখেছিলাম যে F প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। বলছে এই দুটো জিনিসকে এক করলেই তুমি পেয়ে যাবে তোমার কুলম্বের সূত্র। কি বলছে? এই যে দুটো আধান আমরা নিয়েছিলাম, ভালো করে দেখো,
এই যে দুটো আধান আমরা নিয়েছিলাম, সেই দুটো আধানের নেচার কী ছিল না, তারা পয়েন্ট চার্জ, তাদের বিন্দু আধান হতে হবে। তো ডেফিনেশনটা শুরু হচ্ছে এখান থেকে, যে দুটো বিন্দু আধানের মধ্যে, এই যে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের মানের গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। দেখো একদম সেম টু সেম, দুটো বিন্দু আধানের মধ্যে, এখানেই ফিজিক্সের ডেফিনেশনের মজা। অনেকে কী করে, ডেফিনেশন মুখস্থ করে নেয়, পরীক্ষার সময় গিয়ে কী টার্মসগুলো মিস করে দেয়, একটা টার্ম মিস করে দিলে তো একটা মানে পাল্টে গেল। পয়েন্ট চার্জ লিখলে না, হলো না, পরীক্ষক ওখানে চাইলে 1 নম্বর কাটতে পারে। তুমি কিছু একটা মাঝখানে ভুল লিখলে সূত্র ভুল হয়ে গেল। তো এই জন্য ফিজিক্সের ডেফিনেশন আমাদের বুঝে পড়তে হবে। করে নাও, যদি কারো মুখস্থ করার নেচার থাকে তো করে নাও, অসুবিধা নেই, কিন্তু বুঝে করো, যাতে শেষে গিয়ে কাজে থাকে জিনিসটা। মুখস্থ করা খারাপ না, না বুঝে মুখস্থ করা খারাপ। তো ডেফিনেশনটা কি না, দুটো বিন্দু আধানের মধ্যে, দুটো পয়েন্ট চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের মানের গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ফান্ডামেন্টাল স্টেটমেন্ট। লিখে দিচ্ছি আমি, কুলম্বস ল বলে। ইংলিশে যদি জিনিসটা বলো, ইংলিশ ভার্সানে যারা আছো তাদের জন্য কি, দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাক্ট বিটুইন টু ইলেকট্রিক্যাল পয়েন্ট চার্জেস is directly proportional to the product of their charges and inversely proportional to the square of the line joining distance between them. The electrostatic force act between 2 point charges is directly proportional to the multiplication or product of the both charges and inversely proportional to the square of the line joining distance between them. একদম বাংলায় বললে, দুটি বিন্দু আধানের মধ্যে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের মানের গুণফলের সাথে সমানুপাতিক, আধানদ্বয়ের মানের গুণফলের সহিত সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। দ্যাটস অল। এই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে কী কী জিনিস হলো আমাদের? কুলম্বের সূত্রের ইন্টারপ্রিটেশন হলো, থিওরিটিক্যাল ইন্টারপ্রিটেশন হলো, ফর্মুলাগত দিক দিয়ে আমরা সবটা দেখলাম, যে সিজিএস, এসআই, এই সমস্ত জিনিসে কীভাবে কাজ করে। এবার একটা জিনিস দেখো, বেশি ইম্পর্টেন্ট জিনিস বলছে, সহজ বলছে, এই যে আমরা ফর্মুলাগুলো পেয়েছি, এই যে এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, বা এফ ইকুয়াল টু 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, বা এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, বা এফ ইকুয়াল টু 1/4 পাই k এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এই যে এতগুলো ফর্মুলা আমরা পেয়েছি, এই সবকটা ফর্মুলার সাহায্যে আমরা কি বার করছি না, আমরা বার করছি এফ, এই যে ফোর্স, যে দুটো পয়েন্ট চার্জের মধ্যে কতটা পরিমাণ ফোর্স কাজ করছে, ক্রিয়াশীল বলের মান কত। আচ্ছা, ফোর্স তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ফোর্সের তো শুধু মান থাকে না, ফোর্সের মান থাকে অ্যালং উইথ আ ডাইরেকশান, সাথে একটা পার্টিকুলার ডাইরেকশান থাকে। প্রশ্নটা ডাইরেকশান কোথায়, আমাদের এই গল্পের ডাইরেকশান কোথায় নেই। এই যে এতক্ষণ ধরে কুলম্বের সূত্র বললাম, কোথাও ডাইরেকশান নিয়ে কথা বলিনি, খালি ওই সেম নেচারের রিপেল, অপোজিট নেচারের অ্যাট্রাক্ট, এই একটা কথাই বলেছি। কিন্তু ফর্মুলার দিক দিয়ে, ডেরিভেশনের দিক দিয়ে আমরা কোনো অ্যাপ্লিকেশন করিনি তার। এবার আমরা সেটা করব।
এবার আমরা পড়ব কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। এই জিনিসটাকে ছোট করে দিচ্ছি, হেডিং দাও কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম। ক্লাসগুলো তোমরা পরেও লিখতে পারো খাতায়, কিন্তু তার থেকে অনেক বেটার হয় যদি এখন আমার সাথে সাথে করো, তাতে হবে একটা প্যাটার্নে চলবে জিনিসটা। নাহলে পরে আজ লিখবো না কাল লিখবো, কাল লিখবো না পরশু লিখবো, যদিও ক্লাস নোটস সেন্ড করা হবে গ্রুপে ক্লাস দেওয়ার সাথে সাথে, তাও সবচেয়ে বেস্ট নোট ওটাই হয় যেটা তুমি নিজে হ্যান্ড রিটেন তৈরি করো, নাকি কেউ প্রোভাইড করে। ঠিক আছে, এগুলো মাথায় রাখো। আচ্ছা, তো এবার আমরা পড়ব কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। দেখো একেবারেই কঠিন না, খুব ইজি, খুব ইজি। খালি তোমাকে একটু ভেক্টর দিয়ে জিনিসটা বুঝতে হবে। আশা করি ভেক্টর দিয়ে তোমরা জানো, না জানলেও আমি আছি জানানোর জন্য। দেখো ছবিটা কপি করে নিই। যা স্ফিয়ার দুটো আসেনি, আচ্ছা বাদ দাও, এটাই ঠিক আছে না, অসুবিধা নেই। তো দেখো বলছে Q1 Q2 দুটো চার্জ, Q1 Q2 দুটো আমাদের কাছে গোল্লা গোল্লা চার্জ আছে, মাঝখানে দূরত্ব হচ্ছে আর, একজন আরেকজনকে এই ফোর্স দিয়ে বাইরের দিকে ঠেলছে। আচ্ছা, ফোর্স আমরা পরে দেখছি। বলছে বলছে দেখো খুব ইজি, বলছে আমরা কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম দেখব। তো আমরা ধরে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল যে আমাদের কাছে দুটো পয়েন্ট চার্জ আছে Q1 Q2, মাঝখানে সেপারেশনটা হচ্ছে আর, মাঝখানে দূরত্বটা হচ্ছে আর, দুটোই পজিটিভ নেচারের চার্জ। দুটোই পজিটিভ নেচারের চার্জ মানে একজন আরেকজনকে নিশ্চয়ই কাছের দিকে টানবে না, আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে। তার মানে এ বিকে বাইরের দিকে একটা ফোর্স দেবে, বি একে বাইরের দিকে একটা ফোর্স দেবে। হ্যাঁ ভাই ঠিক আছে, এ বিকে বাইরের দিকে ফোর্স দিচ্ছে, বি একে বাইরের দিকে ফোর্স দিচ্ছে। এ বিকে কতটা ফোর্স দিচ্ছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এফ বি এ দিয়ে। ধরো এভাবে এফ বি এ, এফ বি এ মানে ফোর্স অন বি বাই এ, বির ওপর কতটা ফোর্স এ দিচ্ছে। প্যাটার্নটা দেখো, এফ বি এ চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই, এটাকে F1 F2 যা খুশি দিয়ে দিতে পারো। এভাবে বোঝালে জিনিসটা সায়েন্টিফিক হয়। এফ বি এ মানে ফোর্স অন বি ডিউ টু এ, বি এর উপর কতটা ফোর্স দিচ্ছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এফ এ বি দিয়ে। এফ এ বি মানে ফোর্স অন এ ডিউ টু বি, বির জন্য এর উপর কতটা ফোর্স লাগছে। আচ্ছা, এবং ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, তো সব কিছু আমরা এবার ভেক্টর ফর্মে প্রকাশ করব। আচ্ছা, বলছে দেখো তোমায় যদি এফ বি এর মান লিখতে হয়, এফ বি এ মানে কত, এই যে এফ বি এ এই জিনিসটা, এটা মানে কত, এই যে এটা মানে কত জানো তো, দুটো পয়েন্ট চার্জ, মাঝখানে Q1 Q2 আধান, মাঝখানে দূরত্বটা আর। তাহলে এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য আমরা ধরে নিই সব কিছুতে যে মিডিয়াম হিসাবে আমাদের এয়ার আছে বা ভ্যাকুয়াম আছে, এবং এসআই পদ্ধতিতে আমরা ক্যালকুলেশন করছি। তাহলে ফোর্সের ফর্মুলা কি হয়, F = 1/4πε0 Q1 Q2 r²। তাহলে ফোর্সের মানটা তো তাই হবে এখানেও 1/4πε0 ইন্টু Q1 Q2 r²। ঠিক আছে, আর হচ্ছে এদের মধ্যেকার দূরত্ব। এটা হচ্ছে ফোর্সের মানটা। ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, তাই যদি আমি এফ বি এ ভেক্টর লিখতে চাই, যদি আমি এফ বি এ ভেক্টর লিখতে চাই তাহলে তাহলে কি করব? বলছে একটা ভেক্টর, ধরো তোমার কাছে আছে একটা এ ভেক্টর আছে, এ নামক একটা ভেক্টর আছে, সেই ভেক্টরের মান যদি মডিউলাস অফ এ হয়, তার মানকে আমরা মডিউলাস অফ এ দিয়ে দেখাই, মড এ বা শুধুই। এবং সেই এ ভেক্টরের দিকে কোনো একটা ইউনিট ভেক্টর যদি এ ক্যাপ হয়, তাহলে এ ক্যাপ এবং এ ভেক্টর এদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক কি? এ ক্যাপ ইকুয়াল টু ইউনিট ভেক্টর ইকুয়াল টু সেই ভেক্টরটা বাই সেই ভেক্টরটার মডিউলাস। যে কোনো ইউনিট ভেক্টর মানে অরিজিনাল ভেক্টর বাই সেই ভেক্টরের মডিউলাস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ ভেক্টর মানে তার মানে এ ভেক্টরের মান ইন্টু ইউনিট ভেক্টর।
এখানে আমরা সেটাই করব। এখানে যে ভেক্টরটা তার মান জানি, হ্যাঁ ইউনিট ভেক্টর জানি, ধরে নেবো কিছু একটা, তাহলে সেই ভেক্টরটা পেয়ে যাবো না, অরিজিনাল ভেক্টরটা। আচ্ছা, বোঝা গেছে তো? এভাবে যা যা থিওরি লাগবে আমি চেষ্টা করবো যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, তাহলে এই দিকে ইউনিট ভেক্টর কিছু একটা ধরতে হবে, ধরে নাও এফ বি এর দিকে ইউনিট ভেক্টর আর বি এ ক্যাপ, আর এই এফ এ বির দিকে ইউনিট ভেক্টর আর এ বি ক্যাপ। ইউনিট ভেক্টরকে আমরা ক্যাপ দিয়ে দেখাই। তাহলে এফ বি এ ভেক্টর মানে কি? এফ বি এ ভেক্টর মানে মডিউলাস অফ এফ বি এ, অর্থাৎ এফ বি এ ভেক্টরের মান, যেটা একটু আগে আমরা বার করেছি 1/4πε0 q1 q2/r², কিন্তু এফ বি এর দিকে ইউনিট ভেক্টর কোনটা? আর বি এ ক্যাপ। ঠিক হ্যাঁ, তাহলে এফ বি এ ভেক্টরের মান আমরা কত জানি? বসিয়ে দাও, 1/4πε0 ইন্টু q1 q2/r² ইন্টু আর বি এ ক্যাপ। ওকে, এটা হচ্ছে আমাদের এফ বি এর ফর্মুলা, এফ বি ভেক্টরের ফর্মুলা। আচ্ছা, সিমিলারলি তুমি যদি এফ এ বি ভেক্টরের কথা বলো, ঠিক আছে, এফ বি এ হয়ে গেছে, এবার এফ এ বি ভেক্টরের কথাও একটু বলা যাক। বলছে এফ এ বির মান কত শুরুতে? বলছে এটা এফ এ বি মানে কি? ফোর্স অন এ ডিউ টু বি। যে হ্যাঁ ভাই, বি এর ওপর কতটা ফোর্স দিচ্ছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এফ এ বি দিয়ে। তো এ বির উপর যতটা ফোর্স দেবে বিও এর উপর ততটাই ফোর্স দেবে। কতটা ফোর্স দেয়? এই তো 1/4πε0 q1 q2/r²। তাহলে এফ এ বি মানেও হবে 1/4πε0 ইন্টু q1 q2/r²। ঠিক। আচ্ছা, এটাকে যদি এবার ভেক্টর ফর্মে নিতে চাই, তাহলে এফ এ বি ভেক্টর মানে কি? এফ এ বি ভেক্টর মানে এফ এ বি ভেক্টরের মান ইন্টু এফ এ বির দিকে একটা ইউনিট ভেক্টর, সেটাকে আমরা আর এ বি ক্যাপ রিপ্রেজেন্ট করেছি আগের বার। এফ এ বি ভেক্টরের মান বসিয়ে দাও, তাহলে 1/4πε0, খুব ইজি, ইন্টু q1 q2, এবং এখানে একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আসছে, বাই r² ইন্টু আর এ বি ক্যাপ। এবার একটা জিনিস ভালো করে দেখো, বলছে যে এফ বি এ ভেক্টর সেটা আমরা এখানে পেয়েছি, এফ বি এ ভেক্টর সেটা আমরা এখানে পেয়েছি, এফ এ বি ভেক্টর সেটা আমরা এখানে পেয়েছি। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে? দেখো, দুটোর মধ্যে মিল কি কি আছে না? মিল আছে এই জিনিসটা 1/4πε0 q1 q2/r², এখানেও আছে 1/4πε0 q1 q2/r²। হ্যাঁ, বড় দুটো মিল আছে। ডিফারেন্স কোথায়? এখানে আর বি এ ক্যাপ আছে এবং এখানে আর এ বি ক্যাপ আছে। আচ্ছা, আর বি এ ক্যাপ আর আর এ বি ক্যাপ এই দুটো ইউনিট ভেক্টর, এবং দুটো ইউনিট ভেক্টর একজন আরেকজনের বিপরীত দিকে। আর এ বি ক্যাপ আর বি এ ক্যাপ এদিকে আছে এদিকে, আর এ বি ক্যাপ আছে এদিকে। দুটো ইউনিট ভেক্টর এক্স্যাক্টলি উল্টো দিকে আছে। আচ্ছা, এদিকে ইউনিট ভেক্টর যদি আই ক্যাপ হয়, এই বরাবর ইউনিট ভেক্টর যদি আই ক্যাপ হয়, তাহলে উল্টো দিক বরাবর ইউনিট ভেক্টরকে তুমি কি দিয়ে লেখো? মাইনাস আই ক্যাপ। এদিকে ইউনিট ভেক্টর যদি জে ক্যাপ হয়, তাহলে নিচের দিকের ইউনিট ভেক্টরকে তুমি কি দিয়ে লেখো? মাইনাস জে ক্যাপ। বাইরের দিকের ইউনিট ভেক্টর যদি কে ক্যাপ হয়, তাহলে ভিতরের দিকের ইউনিট ভেক্টরকে তুমি কি করে লেখো? মাইনাস কে ক্যাপ। তাহলে এখানে এই আর বি এ ক্যাপ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস আর এ বি ক্যাপ। তাহলে খুব ইজিলি আমরা লিখতে পারি যে যেহেতু এদের ডাইরেকশন একজন আরেকজনের বিপরীতে, এজন্য আর এ বি ক্যাপ মানে মাইনাস আর বি ক্যাপ, মানে একটা মানে মাইনাস অফ আরেকটা। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এফ এ বি ভেক্টর মানে মাইনাস অফ এফ বি এ ভেক্টর। অর্থাৎ এ বির ওপর যতটা পরিমাণ ফোর্স দিচ্ছে, বি এর ওপরও ঠিক ততটা পরিমাণ ফোর্সই দিচ্ছে, কারণ দুটো ফোর্সের ম্যাগনিটিউড তো সমান। তো আমি আলাদা বলতে পারবো না যে না আলাদা ফোর্স দিচ্ছে, ফোর্স তো সেমই দিচ্ছে, কিন্তু ফোর্সের ডাইরেকশানটা সেম নেই, ফোর্সের ডাইরেকশানটা গেছে পাল্টে। এবং এটাই প্রুফ করে আমাদের যে কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে। বোঝা গেল না? এই যে এফ এ বি ভেক্টর মানে মাইনাস এফ বি এ ভেক্টর, এখান থেকে তুমি বুঝতে কি পারলে? এখান থেকে একটা জিনিস দেখো, বোথ সাইডে তুমি যদি মড লাগাও, এই ফর্মুলাটার ওপর তুমি যদি বোথ সাইডে মড লাগাও, তাহলে মডিউলাস অফ এফ এ বি ভেক্টর ইকুয়ালটা আমরা খুব ইজিলি লিখতে পারি মডিউলাস অফ এফ বি এ ভেক্টর। হ্যাঁ, লেখা যায়। তার মানে দেখো যে দুটো ফোর্সের মান কিন্তু সমান,
অর্থাৎ এ বির উপর যতটা ফোর্স দিচ্ছে বিও এর উপর ঠিক ততটাই ফোর্স দিচ্ছে, কিন্তু অপোজিট ডিরেকশানে। তার কারণ একটা ভেক্টর ফর্মে মাইনাস সাইন এসছে। এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে যে দুটো ফোর্সের ডাইরেকশন সেম দিকে না, অপোজিট দিকে। এটাই তো নিউটনের তৃতীয় গতিসূত্র, যে এ যদি বির ওপর ফোর্স দেয়, এ যদি বির ওপর ফোর্স দেয় 10, বিও ওর উপর 10ই দেবে, কিন্তু অপোজিট ডিরেকশনে দেবে। এ বির ওপর 10 নিউটন দিল, তাহলে বিও এর ওপর 10 নিউটন দেবে, কিন্তু ফোর্সের ডাইরেকশনটা অপোজিট হবে, তবেই তো নেট ফোর্স 0 হবে, তাহলে তো 0 হবে না নেট ফোর্স। এইটাই অতএব আমরা এখান থেকে বলতে পারি যে হ্যাঁ ভাই, আমাদের কুলম্বের সূত্র, কুলম্বস ল, অলওয়েজ ওবেস বা ওবেস নিউটনস থার্ড ল। কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে, এটা তার সবচেয়ে বাড়িয়া এক্সাম্পল। সাথে এটাও ঠিক, এটাও আমাদের একবার দেখানো হয়ে গেল। শুরুতে ক্লাসে বলেছিলাম যে এ বির ওপর যতটা ফোর্স দিচ্ছে বিও কি এর ওপর ততটাই দিচ্ছে। অনেকের এই একটা জায়গায় কনফিউশন হয় যে একটা 100 কুলম্বের অবজেক্ট আছে আর একটা 2 কুলম্বের অবজেক্ট আছে। অনেকে ভাবে যে 100 কুলম্বের অবজেক্টটা 2 কুলম্বের অবজেক্টকে যত জোরে ঠেলবে, 2 কুলম্বের অবজেক্টটা 100 কুলম্বের অবজেক্টকে তত জোরে ঠেলতে পারবে না, কারণ চার্জ তো কম আছে তার মধ্যে। কিন্তু এখানে সেই জিনিসটা কিন্তু ভুল প্রমাণ হচ্ছে। এখানে এ বির ওপর যতটা ফোর্সই ঠেলছে বিও একে ঠিক ততটা ফোর্সে বাইরের দিকে ঠেলছে। 102কে যতটা ফোর্সে বাইরের দিকে ঠেলছে, 2ও কিন্তু 100কে ঠিক ততটা ফোর্সেই বাইরের দিকে ঠেলছে। বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের মজা, এবং এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে ইম্পর্ট্যান্ট কী কী? কুলম্বের সূত্রের স্টেটমেন্ট ভেরি 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 ইম্পর্ট্যান্ট, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর ইম্পর্ট্যান্ট থাকে। সাথে কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম বলে কোয়েশ্চেন আসতে পারে, অথবা তার থেকে বেশি যেটা আসতে পারে সেটা হচ্ছে কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এবার একটা জিনিস দেখো তো, আমরা চার্জের দুটো একক পড়েছিলাম, সিজিএসে এসইউ বা স্ট্যাট কুলম্ব এবং এসআইতে কুলম্ব, মনে আছে? এসইউ বা স্ট্যাট কুলম্ব সিজিএসে, কুলম্ব এসআইতে। এবার আমাদের এই কুলম্বস লর সাহায্যে, কুলম্বস লর ফর্মুলাগুলোর সাহায্যে আমরা সেই এসইউ হোক বা সেই কুলম্ব হোক তাদের ডেফিনেশন বানাতে পারি, সংজ্ঞা বানাতে পারি। কীভাবে? দেখো, হেডিং দাও ডেফিনেশন অফ 1 এসইউ। ডেফিনেশন অফ 1 এসইউ। দেখো, এক এসইউ ডেফিনেশন কি? এক সেকেন্ড, ছবি চলে এসছে? ওকে, দেখো 1 এসইউ ডেফিনেশন কি বলছে, যে এসইউ ডেফিনেশন বানাতে হবে। এসইউ মানে কি? এসইউ মানে কি? আধানের সিজিএস একক। তার মানে আমরা পুরো কাজটা করব সিজিএস মেথডে, সিজিএস পদ্ধতিতে। আচ্ছা আচ্ছা, সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য বা শূন্য মাধ্যমের জন্য ফর্মুলা কি হয়? সিজিএস পদ্ধতিতে টাইম দিচ্ছি, সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য কুলম্বিক ফোর্সের ফর্মুলা কি হয়? সিম্পল, এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা ঠিক, এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার আমি তিনটে চেঞ্জ করছি, দেখো লাভ হয় কিনা করে কিছু। লাভ তো ডেফিনেটলি হবে। দেখো বলছে, প্রথম আমি এই যে আর, সেই আর এর মান বসাচ্ছি 1 সেন্টিমিটার, অর্থাৎ এই দুটো আধানের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা আমি নিচ্ছি 1 সেন্টিমিটার। আচ্ছা, এই যে দুটো আধান Q1 এবং Q2, এই দুজনকে দুজনের সাথে সমান দেখাচ্ছি,
অর্থাৎ সম পরিমাণের দুটো আধান নিচ্ছি এবং সেই আধানের মানটা কিউর সাথে সমান। এবং এই যে বাদিকের এফটা, সেই এফটাকে আমি নিচ্ছি ওয়ান ডাইন, সব কটাকে ওয়ান করে দিয়েছি এক্সেপ্ট কিউ, কারণ কিউ ডেফিনেশনই বানাতে হবে। আচ্ছা, তো আর এর মান এক বসালাম, এফ এর মান এক বসালাম, কিউ ওয়ান কিউ টুর পরিবর্তে কিউ লিখলাম, অর্থাৎ দুটো সম পরিমাণের আধান নিলাম। তবে ফর্মুলায় তুমি যদি মানগুলো বসাও তাহলে দেখো ওয়ান ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, আর মানে ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, অতএব কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। এই যে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, এই যে এককটা, এটাকেই বলা হয় এক ইএসইউ বা এক স্ট্যাট কুলম্ব। বোঝা গেল? দ্যাটস ইট, দ্যাটস ইট। এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, আর এর মান এক বসাও, এফ এর মান এক বসাও, কিউ ওয়ান কিউ টু দুটোকে সমান ধরে নাও, তাহলে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, এটাকে আমরা বলি এক ইএসইউ। ডেফিনেশন কী করে দেবে? ডেফিনেশন খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তাও আমি বলে দিচ্ছি, শুনে নাও। ডেফিনেশন কী করে দেবে বলছে, দেখো আমরা যে যে কাজ এখানে করেছি সেইভাবেই ডেফিনেশন বানাবো। প্রথম, আমরা যে দুটো আধার নিয়েছিলাম, এই যে কিউ ওয়ান এবং এই যে কিউ টু, এরা দুজন সম পরিমাণের ছিল। তাহলে প্রথম হচ্ছে দুটো সমপরিমাণের বিন্দু আধানকে, দুটো ইকুয়াল অ্যামাউন্টের পয়েন্ট চার্জকে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখলে যদি তাদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান এক ডাইন হয়, তবে প্রত্যেকটা আধানকে আমরা বলবো তারা এক ইএসইউ করে। এইভাবে ডেফিনেশন বানাতে হয়, আস্তে আস্তে বানাতে শিখবে। কি করে করলাম? প্রথম শূন্য মাধ্যমে কাজটা করছি বা বায়ু মাধ্যমে কাজ করছি, কারণ বায়ু মাধ্যমের ফর্মুলা ব্যবহার করেছি। আচ্ছা, দূরত্ব রেখেছি দুটো আধানের মধ্যে 1 সেন্টিমিটার, দুটো আধানের মান সমান নিয়েছি, সম পরিমাণের বিন্দু আধান নিয়েছি এবং তাদের মধ্যে যে ফোর্সটা সেটা দেখিয়েছি একটাই। তাহলে ডেফিনেশনটাকে একবারে বললে, সম পরিমাণের দুটো বিন্দু আধানকে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখলে যদি তাদের মধ্যে ফোর্স কাজ করে এক ডাইন, তবে তাদের প্রত্যেকটার আধান কত করে? এক ইএসইউ বা এক স্ট্যাট কুলম্ব করে। একদম ক্লিয়ার? ওকে। দ্বিতীয় কথা, তাহলে ওয়ান ইএসইউ ডেফিনেশন হয়ে গেল। সিমিলারলি যদি আমরা ডেফিনেশন অফ ওয়ান কুলম্ব বলি, যে ভাই কুলম্ব, এক কুলম্বের ডেফিনেশন কী করে বানাবো? ইএসইউর মতো। বলছে কুলম্ব তো চার্জের এসআই ইউনিট, তাহলে আমাদের এসআই ফর্মুলা ব্যবহার করতে হবে। আচ্ছা, এসআই পদ্ধতিতে ফোর্সের ফর্মুলা কি? এই যে এফ ইকুয়াল টু আমরা দেখেছি 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ঠিক, হ্যাঁ, এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। 1/4 পাই এপসাইলন নট মানে কত হয়? 1/4 পাই এপসাইলন নট মানে 9 × 10⁹। তাহলে এফ ইকুয়াল টু 9 × 10⁹ ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার ঠিক আগের বারের মতো করব। আর এর মান এক বসাবো, এফ এর মান কিছু একটা বসাবো, যাতে করে কিউ ওয়ান কিউ টুর মান এক হয়, কিউ ওয়ান ইন্টু কিউ টুর মান এক হয়। আর এর মান এক বসাচ্ছি 1 মিটার। এফ এর মানটা আগের বার বসিয়েছিলাম এক ডাইন, তাহলে সেই হিসাবে এবার বসানো উচিত 1 নিউটন, কিন্তু 1 নিউটন আমি বসাবো না, আমি বসাচ্ছি একটু পাকামো মেরে 9 × 10⁹ নিউটন। কেন? এক্ষুনি দেখতে পাবে। এফ এর মান বসালাম 9 × 10⁹ নিউটন, এবং এই যে দুটো চার্জ কিউ ওয়ান কিউ টু আমরা নিয়েছিলাম, সেই দুটো চার্জের পরিমাণকে সমান করে তাকে কিউর সাথে আমরা সমান করিয়ে দিলাম। তাহলে ফর্মুলাটাই বসাও, এই যে ফর্মুলাটা এখানে বসাও। এফ মানে কত? 9 × 10⁹, তাহলে বাদিকে 9 × 10⁹ ইকুয়াল টু ডান দিকে 9 × 10⁹ ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কিউ ওয়ান মানে কিউ, কিউ টু মানে কিউ, তাহলে কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই আর, আর মানে 1, তাহলে 1 স্কোয়ার মানে 1। তাহলে 9 × 10⁹, 9 × 10⁹ বোথ সাইড থেকে ক্যান্সেল করে গেল, তাহলে কিউ স্কোয়ারের মান 1। কিউ স্কোয়ারের মান 1 হলে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এই যে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এটাকে আমরা বলি 1 কুলম্ব চার্জ। এই যে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এটাকে আমরা বলি 1 কুলম্ব চার্জ। ডেফিনেশন কী করে দেবে? বলছে দুটো সমপরিমাণ বিন্দু আধানকে সেম টু সেম। দেখো এখানেও আমরা কিউ ওয়ান এবং কিউ টুর মান সমান ধরেছি, এই যে কিউ ওয়ান এবং কিউ টু দুজনের মানই তো কিউর সাথে সমান,
তাহলে আমরা এভাবে বলতে পারি জিনিসটাকে যে দুটো সমপরিমাণ বিন্দু আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরে রাখলে যদি তাদের মধ্যে ফোর্স কাজ করে 9 × 10⁹ নিউটন, তবে প্রত্যেকটা আধানের মান 1 কুলম্ব করে। একদম সেম টু সেম ডেফিনেশন। দুটো সমপরিমাণ বিন্দু আধান, হ্যাঁ, দুটো ইকুয়াল অ্যামাউন্টের চার্জ, তাদেরকে আমরা পরস্পর থেকে 1 মিটার দূরে রাখছি। আচ্ছা, রাখার ফলে যদি তাদের মধ্যে ফোর্স 9 × 10⁹ নিউটন কাজ করে, যদি তাদের মধ্যে 9 × 10⁹ নিউটন ফোর্স কাজ করে, তবে গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের প্রত্যেকটা আধান কত করে, 1 কুলম্ব করে। তো এটা হচ্ছে আমাদের 1 কুলম্বের ডেফিনেশন। তাহলে এই ছিল আমাদের 1 ESU ডেফিনেশন, এই ছিল আমাদের 1 কুলম্বের ডেফিনেশন। বোঝা গেছে? আচ্ছা, এবার লাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ক্লাসের একদম শুরুতে যখন আমরা, একদম শুরুতে না, এই যে এই পোর্শনটায় দেখিয়ে দিচ্ছি কোন পোর্শনে, এই সেকশনটায় যখন আমরা, দেখো ভালো করে, এই যে সিজিএস পদ্ধতিতে, সেই কুলম্বের সূত্রে সিজিএস পদ্ধতিতে অপর কোনো মাধ্যমের জন্য যখন আমরা কে প্রাইমের ভ্যালু বসাচ্ছিলাম, তখন কে প্রাইম মানে কত এসছে? কে প্রাইম মানে এসেছিল 1/k। এই যে কে জিনিসটা, এটাকে আমরা কি বলেছিলাম তখন? কে মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার আমাদের কাজ একটু যে পরাবৈদ্যুতিক ধ্রুবক জিনিসটা কি সেটা নিয়ে একটু ডিসকাশন করা, কারণ এটা নিয়ে ডিসকাশন করা হয়নি। কে আমরা অনেক জায়গায় ব্যবহার করেছি, কে আমরা ব্যবহার করেছি এসআই পদ্ধতিতে অপর কোনো মাধ্যমের জন্য, অর্থাৎ এখানে আমরা ব্যবহার করেছি কে। সিজিএস পদ্ধতিতে অপর কোনো মাধ্যমের জন্য আমরা কে ব্যবহার করেছি, কিন্তু কেটাকে আমরা কখনো নিয়ে ডিসকাস করিনি। তো কে বলছে কেন আমার সাথে নাইনসাফি, তো আমরা এবার কে নিয়ে ডিসকাস করব। তো ডেফিনেশন অফ কে, ডেফিনেশন অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। কি বলছে জিনিসটা? খুব সিম্পল। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কাকে বলে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জিনিসটা কি বলছে? ধরো তোমার কাছে দুটো মাধ্যম আছে, একটা মাধ্যম এয়ার এবং একটা মাধ্যম ওয়াটার। একটা এয়ার মাধ্যম, একটা ওয়াটার মাধ্যম, ঠিক আছে। তোমাকে ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কোনোভাবে ফাইন্ড আউট করতে হবে, যে ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত, আমি সেটা বার করতে চাই। কি কি স্টেপ? বলছে 3টে স্টেপ। স্টেপ নাম্বার 1 হচ্ছে আমি ওয়াটারের বা যে মিডিয়ামটা আমি নিয়েছি এয়ার ব্যতীত, সেই মিডিয়ামের পারমিটিভিটি আমি বার করব, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আমি বার করব। স্টেপ নাম্বার 2, আমি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার ভ্যালু জানি, সেটা বার করব। স্টেপ নাম্বার 3, প্রথমের সাথে দ্বিতীয়টাকে ভাগ করে দেব, অর্থাৎ জলের তড়িৎ ভেদ্যতাকে ভাগ করে দেব শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা দিয়ে। তাহলে যে একটা কনস্ট্যান্ট সংখ্যা আসবে, তাহলে যে একটা নাম্বার আসবে, সেই নাম্বারটাকে বলি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে আর কিছুই না, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কোনো একটা মাধ্যমে তড়িৎ ভেদ্যতাকে যদি আমরা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করে দিই, কোনো একটা মিডিয়ামের পারমিটিভিটিকে যদি আমরা এয়ার বা ভ্যাকুয়ামের পারমিটিভিটি দিয়ে ভাগ করে দিই, তবে আমরা পেয়ে যাই সেই মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মিন্স পারমিটিভিটি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কি? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে হচ্ছে, একবার এখানেই করছি, বাংলাতে লিখছি যাও, কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এতটাই ইজি। কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ফাইন্ড আউট করো, দিয়ে তাকে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে তুমি সেই মাধ্যমে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এবার কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যে জিনিসটা, পারমিটিভিটি যে জিনিসটা, সেটাকে আমরা সবসময় ইন্ডিকেট করি এপসাইলন চিহ্নটা দিয়ে, ই চিহ্নটার সাহায্যে।
এবং যখন সেটা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হয় তখন সেটাকে আমরা ইন্ডিকেট করি এপসাইলন নট চিহ্নের সাহায্যে। এই যে জিনিসটা, এটাকে বলা হয় এপসাইলন নট। এপসাইলনের নিচে 0 থাকলে সেটাকে বলা হয় এপসাইলন নট। তাহলে এপসাইলন বাই এপসাইলন নট এই যে জিনিসটা, এটাকে আমরা বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। ভালো কথা। কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এখান থেকে। প্রথম হচ্ছে যে এই যে কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তার একক কি, তার ইউনিট কি? দেখো তো, এই যে কে, তার একক কি? খুব সহজ। বলছে যে এই যে কে জিনিসটা, এটা পারমিটিভিটি বাই পারমিটিভিটি। উপরেও তড়িৎ ভেদ্যতা, নিচেও তড়িৎ ভেদ্যতা। আচ্ছা, তড়িৎ ভেদ্যতার একক কি হয়? তড়িৎ ভেদ্যতার একক হয় কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। সেই যখন শুরুতে এপসাইলন নটের মানটা বসাচ্ছিলাম 8.854 10⁻12, তার পাশে ইউনিটটা দেওয়া ছিল কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। খুব সহজেই তুমি পেয়ে যেতে পারো 1/4πε0 Q1 Q2 R² = F। এই ফর্মুলা থেকে খুব ইজিলি পাওয়া যায়, কঠিন কিছু না। কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। তাহলে কের ইউনিট কি হবে? বলছে ইপসাইলন মানে কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার, ইপসাইলন নট মানে কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। তাহলে দুটো সমজাতীয় রাশির অনুপাত একটা সংখ্যা হয়, তার কোনো একক থাকে না, তার কোনো ডাইমেনশন থাকে না। এজন্য আমাদের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তার কোনো একক বা ডাইমেনশন নেই, সে শুধুমাত্র একটা সংখ্যা। যেমন তুমি যদি ওয়াটারের ক্ষেত্রে ধরো, ফর ওয়াটার এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয় কি, তার মান হয় সামথিং 80.4, 80.4-এর কাছাকাছি, 81 বা 80-র কাছাকাছি হয়। তো এটা একটা জাস্ট সংখ্যা। তুমি যদি অভ্রর ক্ষেত্রে ধরো, তো অভ্রর ক্ষেত্রে এটা 5.4, অভ্রর ক্ষেত্রে এটা হয়, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান হয় সামথিং 5.4। তাহলে দেখতে পাচ্ছ যে এটা খুব হিউজ নাম্বার না, এবং এর কোনো ইউনিট নেই, এর কোনো একক নেই। এটা একটা একদম এককহীন রাশি, একক ছাড়া রাশি। তো এই হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জিনিস। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কি? কোনো একটা মাধ্যমে তড়িৎ ভেদ্যতাকে যদি আমরা ভাগ করে দিই, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা দিই, তবে আমরা পেয়ে যাব সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নেই, কোনো মাত্রা নেই, তার কারণ পরাবৈদ্যুতিক ধ্রুবক দুটো সমজাতীয় রাশির অনুপাত। দুটো সেম জিনিসের রেশিও একটা নাম্বার হয় সবসময়। ধরো 10 মিটার বাই 20 মিটার, মিটার মিটার কেটে গেল, 10 20 কেটে 2, 1/2, একটা সংখ্যা, তার কোনো একক নেই, সেরকম। অ্যান্ড দ্য লাস্ট ইজ, ঠিক আছে, আর একটা লাস্ট টপিক পড়িয়ে শেষ করছি, ঠিক আছে, হয়ে গেছে টাইম। একটা লাস্ট টপিক বাকি আছে, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারে আজকে আমরা পুরোপুরি শিখলাম কুলম্বস ল। কুলম্বস লর স্কেলার ফর্ম দেখলাম, কুলম্বস লর ভেক্টর ফর্ম দেখলাম, কুলম্বস লর সংক্রান্ত, কুলম্বস ল সিজিএসে কী হয়, কুলম্বস ল এসআইতে কী হয়, কুলম্বস ল কীভাবে কাজ করে, তার ডেফিনিশন কি, তার সূত্রটা কি, সেগুলো আমরা সব দেখলাম। এবার একটা ফোর্সের সাথে আমরা এই কুলম্বিক ফোর্সের কম্প্যারিজন করব। সেটা কি? সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। মনে আছে তোমরা যখন ক্লাস 11-এ ছিলে, তখন গ্র্যাভিটেশন বলে একটা চ্যাপ্টার ছিল, যে এই জন্য যারা করছো বা নেটের জন্য যারা করছো তারা তো জানেন, বাকিদের আশা করি মনে আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স, যে দুটো ভর m1 m2, তাদের মধ্যে যদি সেপারেশন d হয়, তাহলে দুটো বস্তু একজন আরেকজনকে আকর্ষণ করে সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা। এবং এখানেও আমরা দেখলাম যে আমাদের কাছে একটা ফোর্স আছে, যে ফোর্সটা কিনা আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এবার আমরা এই দুটো ফোর্সকে কম্পেয়ার করব, যে কোনটা, মানে দুটোর মধ্যে সিমিলারিটি কোথায়, দুটোর মধ্যে সাদৃশ্য কোথায়, এবং দুটোর মধ্যে বৈসাদৃশ্য কোথায়, দুটোর মধ্যে ডিসিমিলারিটি কোথায়, সেই জিনিসটা আমরা এবার দেখব। ঠিক আছে, ওকে। হেডিং দাও, similarities between
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। পরীক্ষায় কোয়েশ্চেন কিন্তু আসে এখান থেকে, একটা দুটো সাদৃশ্য বৈসাদৃশ্য কিন্তু ওরা লিখতে দেয়, সেই জন্য করাচ্ছি, ইম্পর্টেন্ট। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে আমরা এতক্ষণে শিখে গেছি, মুখস্থ হয়ে গেছে যে Q1 Q2 দুটো চার্জ, মাঝখানে দূরত্ব যদি r হয় তাহলে কুলম্বিক ফোর্সের ফর্মুলা হয় F = 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। ঠিক, F = 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। বাচ্চাদের জিনিস। গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি একবার চট করে রিক্যাপ করে নেওয়া যাক। গ্র্যাভিটেশনাল ফোর্স মানে ধরো তোমার কাছে দুটো ভরের বস্তু আছে, ধরো তোমার কাছে m1 এবং m2 ভরের দুটো বস্তু আছে। এই ধরা যাক m1 ভরের একটা বস্তু, এই ধরা যাক তার পাশে m2 ভরের একটা বস্তু, এই ধরা যাক m2 ভরের একটা বস্তু। এই বস্তুটার ভর m1, এই বস্তুটার ভর m2, এবং এদের মাঝখানে যে দূরত্বটা, এদের মাঝখানে যে সেপারেশনটা, সেই সেপারেশনটা হচ্ছে d। তেরা রাখা হয়ে গেল। এদের মধ্যেকার যে সেপারেশনটা, সেই সেপারেশনটা ধরো d বা r, এটাকে একবারে আরই করে দেওয়া যাক, তাহলে কম্প্যারিজন করতে সুবিধা হবে। এই দূরত্বটা ধরো r। বলছে যে আমাদের কাছে দুটো ভরের বস্তু যদি এরকম থাকে m1 এবং m2, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে এই দুটো ভরের বস্তুর মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, যার মান হয় দেখতে এরকম, g ইন্টু m1 m2/r²। ভালো করে দেখো, এটা কুলম্বিক ফোর্স, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। কুলম্বিক ফোর্স 1/4πε0 Q1 Q2/r², একটু আগে করলাম। গ্র্যাভিটেশনাল ফোর্স g ইন্টু m1 m2/r², গ্র্যাভিটেশনে ছিল। এবার এদের মধ্যে সিমিলারিটি কি? চোখে দেখে একটা বোঝা যাচ্ছে যে দুটো ফর্মুলা অনেকাংশে দেখতে একরকম। কোন দিক দিয়ে না, দুটোই r² সাথে ব্যস্তানুপাতিক। দেখো, দুটোই r² সাথে ব্যস্তানুপাতিক। তো প্রথম সিমিলারিটি তো এটাই যে কুলম্বিক ফোর্সও r² সাথে ব্যস্তানুপাতিক, সিমিলারলি গ্র্যাভিটেশনাল ফোর্সও r² সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এভাবে বলতে পারি যে দুটো বলই বস্তু দুটোর সংযোগকারী সরলরেখার বা সংযোগকারী যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। এই যে দুটো ফোর্স, কুলম্বিক হোক বা গ্র্যাভিটেশনাল, এই দুটো ফোর্সই দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। দ্বিতীয় বিষয়, দ্বিতীয় সিমিলারিটি কি? দ্বিতীয় সিমিলারিটি হচ্ছে এই দুটো फोर्सই सेंट्रल फोर्स। अब ये सेंट्रल फोर्स क्या होता है? सेंट्रल फोर्स यानी যখন দুটো অবজেক্টের মধ্যে এই যে Q1 Q2 এদের মধ্যে ফোর্স কাজ করছে F, বা M1 M2 এদের মধ্যে ফোর্স কাজ করছে F। বলছে সেন্ট্রাল ফোর্স আমরা তাদের বলবো যখন দুটো অবজেক্টের মধ্যেকার ফোর্স তাদের দুজনের সেন্টার বরাবর কাজ করবে। এই যে Q1 এর সেন্টার এটা, দাঁড়াও, Q1 এর সেন্টার এটা, Q2 এর সেন্টার এটা, এবং এই ফোর্সটা কাজ করছে এই লাইন জয়েনিং ডিস্টেন্স বরাবর। অর্থাৎ দুটো বস্তুর কেন্দ্র দুটোকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করা যায়, তাহলে সেই স্ট্রেট লাইন বরাবর আকর্ষণ বা বিকর্ষণ করছে। এই ধরনের যে ফোর্সগুলো তাদের বলা হয় সেন্ট্রাল ফোর্স। যে ফোর্সগুলো দুটো অবজেক্টের মধ্যে কাজ করাকালীন এমনভাবে কাজ করে যাতে করে দুটো অবজেক্টের সেন্টার দিয়ে তারা পাস করে, তাদের বলা হয় সেন্ট্রাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সও তাই, এখানেও এই সেন্টার বরাবর কাজ করে, এস সেন্টার বরাবর কাজ করে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও তাই, সেন্টার বরাবর কাজ করে। এই জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সও সেন্ট্রাল ফোর্স, কুলম্বিক ফোর্সও সেন্ট্রাল ফোর্স। 3 নম্বর বিষয়, 3 নম্বর সিমিলারিটি, এই দুটো ফোর্সই ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে। ট্রাভেল না, মানে দুটো ফোর্সই ভ্যাকুয়ামে এক্সিস্ট করে। কারণ এমন কিছু ফোর্স আছে যারা ভ্যাকুয়ামে থাকে না, যারা শূন্য মাধ্যমে এক্সিস্ট করে না, কিন্তু এদের ক্ষেত্রে গল্পটা এরকম না। কুলম্বিক ফোর্স ভ্যাকুয়ামেও আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স ভ্যাকুয়ামেও আছে, তাই এটাও কিন্তু একটা তাদের মধ্যে সিমিলারিটি। তো এই 3টি সিমিলারিটি আমরা জেনারেলি বলে থাকি। আরেকটা আছে কনজারভেটিভ ফোর্স, সেটা আমরা যখন কনজারভেটিভ ফোর্স কেন হয় সেটা পড়াবো তখন বলবো, এখন দরকার নেই। তাহলে জানতে পারো যে এই যে কুলম্বিক ফোর্স বলো বা এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বলো, এটা দুজনেই কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল।
সংরক্ষী বল মানে এদের দিয়ে যখন ওয়ার্ক ডান করানো হয়, এই দুটো ফোর্সের দ্বারা যখন ওয়ার্ক ডান করানো হয়, সেই ওয়ার্ক ডানটা তাদের পাথের উপর ডিপেন্ড করে না, তারা পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়। ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হলে তখন সেই ফোর্সকে বলা হয় কনজারভেটিভ ফোর্স। লিখিয়ে দিচ্ছি কারণ আছে এর আন্ডারে, পরে গিয়ে আমরা এই জিনিসটা বুঝবো যখন আমরা পোটেনশিয়াল পড়ব। তো এই ফোর্সটা হয় কনজারভেটিভ নেচারের। ক্লিয়ার? তাহলে এই চারটে সিমিলারিটি এদের মধ্যে রয়েছে। প্রথম সিমিলারিটি, দুটো ফোর্সই আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, দুটো ফোর্সই দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। দ্বিতীয়, দুটো ফোর্সই সেন্ট্রাল ফোর্স, দুটো ফোর্সই সেন্টার বরাবর কাজ করে। দুটো ফোর্সই ভ্যাকুয়ামে এক্সিস্ট করে, দুটো ফোর্সই শূন্য মাধ্যমে এক্সিস্ট করে। এবং চতুর্থত, দুটো ফোর্সই কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল। নেক্সট সিমিলারিটি হলো, এবার কিছু ডিসিমিলারিটিসও আছে, কিছু বৈসাদৃশ্য আছে। সেটা কীরকম? প্রথম হচ্ছে এই যে কুলম্বিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এদের মধ্যে কে বেশি স্ট্রং, কে বেশি উইক, যদি এরকম একটা প্রশ্ন আসে। তো দেখো, কুলম্বিক ফোর্সের ক্ষেত্রে একটু আগে তুমি দেখলে যে এই যে কনস্ট্যান্টটা হয়, এই যে 1/4πε0, এই যে জিনিসটা হয়, এর মান হয় 9 × 10⁹9। তার মানে এই জিনিসটা 10⁹9 এর অর্ডারে থাকে। এই যে কুলম্বিক ফোর্স, সে প্রায় 10⁹9 এর অর্ডারে থাকে। কিন্তু এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের এই যে কনস্ট্যান্ট জি, এর মান হয় 10⁻⁻34 এর কাছাকাছি, বিভৎস ছোট। এ 10⁹9 এর কাছাকাছি, এ 10⁻⁻34। তাহলে কুলম্বিক ফোর্স স্ট্রঙার না গ্র্যাভিটেশনাল ফোর্স স্ট্রঙার? ডেফিনেটলি কুলম্বিক ফোর্স। এই জন্য একটু আধটু স্ট্রঙার না, ভেরি মাচ স্ট্রঙার। তাহলে কুলম্বিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ মাচ 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 গ্রেটার দেন কার? গ্র্যাভিটেশনাল ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে অনেক বেশি। এই জিএফ মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, নট অন্য জিএফ, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে অনেক অনেক বেশি স্ট্রং হয়। 2 নম্বর বিষয়, এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে কি করে না? তোমায় যদি বলি, আমি জিজ্ঞেস করি যে ভাই এই কুলম্বিক ফোর্স মিডিয়ামের উপর ডিপেন্ড করে কি করে না? তুমি বলবে ডেফিনেটলি করে। এতক্ষণ ধরে তো তাই পড়ছিলাম যে এয়ারের জন্য একরকম হয়, এয়ারের জন্য কে এর মান হয় 1, অপর কোনো মাধ্যমের জন্য কে এর মান হয় 1/k। তাহলে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে ভাগ করতে হয়। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে ভাগ করছি মানে ফোর্স পাল্টে যাচ্ছে। তার মানে এই যে কুলম্বিক ফোর্স, সেটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে। কিন্তু এখানেই পার্থক্যটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে। বলছে গ্র্যাভিটেশনাল ফোর্স কখনোই মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। তার কারণ এই যে জিনিসটা, এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। জলে করো এক্সপেরিমেন্ট, জির মান সেম। এয়ারে করো, জির মান সেম। অবরোধ মধ্যে করো, জির মান সেম। বালির মধ্যে করো, জির মান সেম। যে কোনো ডাইলেকট্রিক মিডিয়ামে করো, যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে করো, যেখানে ইচ্ছে করো না কেন, জির মান কোনো পরিবর্তন হয় না। তার মানে এখানেই এদের একটা বৈসাদৃশ্য, যে ইলেকট্রিক ফোর্স যেটা বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ডিপেন্ডস অন মিডিয়াম। যে হ্যাঁ ভাই, মাধ্যমের উপর নির্ভরশীল, মাধ্যম পাল্টে দিলে ফোর্স পাল্টে যাবে। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স মাধ্যমের উপর ডিপেন্ড করে না। সো ইট ডাজন্ট ডিপেন্ডস অন মিডিয়াম, ইট ডাজন্ট ডিপেন্ডস অন মিডিয়াম। মাধ্যমের উপর নির্ভরশীল না গ্র্যাভিটেশনাল ফোর্স, কিন্তু কুলম্বিক ফোর্স কিন্তু নির্ভরশীল। এবং 3 নম্বর বিষয় যেটা হতে পারে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে কুলম্বিক ফোর্স আমরা দেখলাম, সেই কুলম্বিক ফোর্স দুটো টাইপের হতে পারে। কখনো কখনো সে অ্যাট্রাকটিভ, কখনো কখনো সে রিপালসিভ। দেখো, এ যদি প্লাস, এ যদি প্লাস, রিপালসিভ। এ যদি মাইনাস, এ যদি মাইনাস, রিপালসিভ। এ যদি প্লাস, এ যদি মাইনাস, অ্যাট্রাকটিভ। তার মানে কুলম্বিক ফোর্স অ্যাট্রাকটিভও হতে পারে, রিপালসিভও হতে পারে। কিন্তু এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, m1 m2 ভরের মধ্যে এই যে Fg কাজ করছে,
জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, সেই গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু রিপালসিভ নেচারের কখনো হতে পারে না, সে সবসময় অ্যাট্রাকটিভ। এই জন্য বলে যে মহাবিশ্বে থাকা প্রত্যেকটা অবজেক্ট একজন আরেকজনকে আকর্ষণ করছে, প্রত্যেকে একজন আরেকজনকে আকর্ষণ করছে, কিন্তু সেই আকর্ষণ বলের মানটা খুব কম। কারণ এই যে দেখলে না যে জির মানটা, সেই জির মানটা খুব কম, সেজন্য আমরা সেই ফোর্সটা ফিল করতে পারি না, কিন্তু আছে প্রত্যেকটা অবজেক্টের সাথে প্রত্যেকটা অবজেক্টের একটা গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা তারা জুড়ে আছে। এটাই আমাদের 3 নম্বর ডিসিমিলারিটি, যে কুলম্বিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাট্রাকটিভ নেচারেরও হতে পারে, রিপালসিভ নেচারেরও হতে পারে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কখনো রিপালসিভ নেচারের হয় না, সে অলওয়েজ অ্যাট্রাকটিভ। তো এখানেই আমাদের কুলম্বস লর আন্ডারে যত থিওরি আছে, আমি কোনো টপিক বাদ দিইনি, যতটা টপিক ছিল ঠিক ততটা টপিক করিয়েছি, বরং বেশিই করিয়েছি। কারো যদি তোমাদের বেসিক থেকে জানা না থাকে তারাও এই ক্লাস থেকে করতে পারতে, যাদের জানা আছে তারাও এখান থেকে রিভিশন করতে পারো। তো আমি একদম ডিটেইলি যতটা সম্ভব আমাদের টাইমের মধ্যে আমরা ততটা করাচ্ছি। এবার আজকের ক্লাস আমাদের তাহলে এখানেই শেষ হচ্ছে। এবার আজকের ক্লাসে আমরা কী কী শিখলাম? প্রথমে স্থিরতড়িতের প্রাথমিক ঘটনাবলী থেকে কিছু নিউমেরিক্যাল করলাম, দেন আমরা চলে এলাম কুলম্বস লতে। কুলম্বস লর আন্ডারে কুলম্বস লর স্টেটমেন্ট, দুটো বিন্দু আধারের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের মানের গুণফলের সাথে সমানুপাতিক, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যাসানুপাতিক। ফোর্সের ফর্মুলা কি দেখলাম? F = K প্রাইম Q1 Q2 বাই আর স্কোয়ার। কে প্রাইমের মান সিজিএস পদ্ধতিতে 1, AR বা ভ্যাকুয়ামের জন্য এসআই পদ্ধতিতে 1/4 পাই এপসাইলন নট। কত হয় 1/4 পাই এপসাইলন নটের মান? 9 × 10⁹ কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। 1/4 পাই এপসাইলন নট মানে একবারে 9 × 10⁹, ঠিক আছে। কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম কি ছিল? F ভেক্টর = F12 ভেক্টর = -F21 ভেক্টর। এবং এখান থেকে আমরা বলতে পারি যে কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্রকে মেনে চলে। কুলম্বস লর সাহায্যে আমরা 1 ESU অর্থাৎ আধানের সিজিএস একক 1 ESU এবং আধানের এসআই একক 1 কুলম্বের ডেফিনেশন বানিয়েছি। এবং 4 নম্বর বিষয়, গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে তার সম্পর্ক কী, গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে তার সিমিলারিটি কী, বা গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে তার বৈসাদৃশ্য কী, ডিসিমিলারিটিস কী, সেটাও আমরা আজকের ক্লাসে শেষ করেছি। তো কুলম্বস লর আন্ডারে যা যা থিওরি আছে সবটা আমাদের শেষ। এরপর বাকি আছে কুলম্বস ল থেকে নিউমেরিক্যাল, তো সেটা আমরা করবো কালকে শুরুতে 4 থেকে 5টা নিউমেরিক্যাল, 5টা নিউমেরিক্যাল করবো ভালো ভালো, যেগুলো বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট। দেখো অঙ্ক অনেক আছে, কুলম্বস ল থেকে অঙ্ক আছে, প্রচুর অঙ্ক আছে, সব করার সময় নেই, সব আমার পক্ষেও করানো সম্ভব না। তো আমি 5টা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা টাইপের কোয়েশ্চেন করাবো, যে 5টা কোয়েশ্চেন সবচেয়ে বেশি পরীক্ষায় আসতে পারে। তাছাড়াও আরও কোয়েশ্চেন আছে, কিছু কোয়েশ্চেন থাকবে, তো সেগুলো গ্র্যাজুয়ালি তোমাকে করতে হবে, আমিও কিছু করিয়ে দেবো, তো সেগুলোই করতে হবে। তো নেক্সট দিন আমাদের ক্লাসের টার্গেট থাকবে প্রথম কুলম্বস লর আন্ডারে যা নিউমেরিক্যালস আছে সেই নিউমেরিক্যাল সলভ করা, এবং দ্বিতীয় এর পরের পার্ট অর্থাৎ তড়িৎ ক্ষেত্র নিয়ে ডিসকাস করা, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত অঙ্ক দিয়ে তড়িৎ বলরেখাটা শেষ করা। এই হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টার্গেট। তো আজকের ক্লাস ভালো লেগে থাকলে, যেহেতু ভিডিওটা ইউটিউবে যাচ্ছে, তো লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিতে পারো। এরপর এই রিলেটেড তোমাদের এইচএস রিলেটেড কন্টেন্ট আরও আসছে, আমি শ্যুট করা শুরু করছি। ঠিক আছে, তো আজকের মতো টাটা।